তো সেই ক্লাসটি গতকাল এই ক্লাসটি নেওয়ার কথা ছিল, আমরা বিভিন্ন কারণে ক্লাসটা নিতে পারিনি। আজকে সেই ক্লাসটা হলো এবং আজকের ক্লাসটা কিন্তু উদ্বোধনী ক্লাস, অর্থাৎ নতুন ব্যাচের একদম উদ্বোধনী ক্লাস। কিন্তু এটা আমাদের জব বেরিয়েছে নতুন ব্যাচের ক্লাস। এটা নতুন ব্যাচের ক্লাসটা আমরা উন্মুক্ত করে দিলাম আপনাদেরকে, যাতে সবাই আপনারা দেখতে পারেন এই ক্লাসটা। এবং অনেকেই কিন্তু যারা নতুন ব্যাচে ভর্তি হয়েছে, বিশেষ করে 10 থেকে 20তম গেট কোর্সে যারা ভর্তি হয়েছেন, বিসিএস কোর্সে যারা ভর্তি হয়েছেন, সবাইকে আমরা এই গ্রুপটায় রেখেছি, যাতে এই গ্রুপটা সবাই যাতে, কারণ আমাদের অনেকেরই এখনো যারা নতুন ব্যাচে ভর্তি হয়েছেন তাদেরকে কিন্তু গ্রুপে অ্যাড করা অনেকেই বাকি আছেন, যে কারণে আমরা কিন্তু এটা উন্মুক্ত করতে বাধ্য হয়েছি। এবং আমরা কিন্তু আগেই বলেছিলাম যে আমরা কিন্তু নতুন ব্যাচের ক্লাস শুরু করব। মাশাআল্লাহ, যারা নতুন চাকরির জন্য এবং যারা মনে করেন যে 6 মাসের মধ্যে একটা জব নিতে চাচ্ছিলেন, আমরা এই টার্গেটটা দিয়েছিলাম যে যারা 6 মাসের ভিতরে একটা চাকরি যাদের দরকার কেবল তারাই আমাদের জব বেরিয়েছে ভর্তি হবেন। আশা করি এই কোর্সটা আপনাদের অনেক ভালো হবে। তা যারা 6 মাসের ভিতরে একটা চাকরি যাদের লাগবে তারাই কেবল এই ক্লাসটা যুক্ত হবেন। হ্যাঁ, যাদের ক্লাস অনেক চাকরি অনেক দেরিতে দরকার আছে তারা একটা হালকা পাতলা ক্লাসটা করলেও হবে। তবে এই বেসিক ক্লাসগুলো কেমন হয় এটা জানানোর জন্য মূলত আজকে সমাসের ক্লাসটা উন্মুক্ত করা। এই সমাসের ক্লাসটা প্রথমে আমরা বেসিক শিখব। বেসিক শেখার পরে বিগত বিসিএস পরীক্ষায়, নিবন্ধন পরীক্ষায়, প্রাইমারি পরীক্ষায় এবং বিভিন্ন মন্ত্রণালয় অধিদপ্তরে এই সমাস থেকে খুঁটিনাটি কোন কোন প্রশ্নগুলো এসেছে সেগুলো আমরা সলভ করিয়ে দেব। তাতে কি হবে যে আপনি প্রশ্ন যেভাবে ঘুরিয়ে আসুক পরীক্ষায় আপনি পারবেনই। যে কোনো পরীক্ষায় সমাস নিয়ে অনেক টেনশন থাকে, তাই সমাস টপিকটা আমি কয়েকটা পার্টে বিভক্ত করে আপনাদেরকে শিখাবো। অনেক প্রতিষ্ঠানে দেখেছি সমাস এক ক্লাসে সমাস শেষ। এক ক্লাসে কখনোই সমাস শেষ হয় না, কারণ বলা আছে সমাস শিখতে লাগে 6 মাস। তো এই সমাস টপিকটা আমি আপনাদেরকে 3টা পর্বে বিভক্ত করে আমি আপনাদেরকে শিখাবো। আজকে আমি পড়াবো প্রথম পর্ব। সুতরাং সমাস টপিকের উপর যাদের অনেক অ্যালার্জি আছে, চুলকানি আছে, এটা পড়তে ভাল লাগে না, পড়েন না, বুঝেন না, তারা আছে ক্লাসটা মনোযোগ সহকারে করবেন এবং দেখবেন যে জব মেডিসিনের পেইড ব্যাচের ক্লাস কেমন হয় সেটা আজকে দেখতে পারবেন। আপনারা দেখেন যে শুধু আমরা বিগত সালের প্রশ্নগুলো সলভ করি, আপনারা মনে করেন জব মেডিসিন খেয়াল বিগত সালের প্রশ্ন সলভ করায়, কেন জব মেডিসিনে বিসিএস কোর্সে ভর্তি হবো, কেন জব মেডিসিনে প্রাইভেটে ভর্তি হবো, কেন জব মেডিসিনে 10 থেকে 20তম গ্রেড কোর্সে ভর্তি হবো। হ্যাঁ, এরা তো শুধু প্রশ্ন সলভ করায়। আসলে না, শুধু বিগত প্রশ্ন সলভ করালে আপনি কখনো চাকরি পাবেন না। বিগত প্রশ্ন সলভ বলতে আপনার জব মেডিসিনের প্রশ্ন সলভ, এটাকে কি বলে, জব সলিউশন প্রশ্ন সলভ। আসলে জব সলিউশন পড়লে কি আপনি চাকরি পাবেন? না, চাকরি পাবেন না। তবে জব সলিউশন যদি আপনি সলভ করতে পারেন, আপনি যে কোনো চাকরি পরীক্ষায় 90% মনে রাখবেন আপনার কভার হয়ে যাবে, এটা নিশ্চিত থাকেন। 90% আপনার কভার হবে, বাকি 10%-এর জন্যই আপনার বিভিন্ন কোচিং সেন্টার, বিভিন্ন টিচারদের দ্বারস্থ হতে হয় এবং তাদের কাছ থেকে আপনাকে শিখতে হয়। ঠিক আছে, তো এই 10%-এর জন্যই জব মেডিসিন আপনাকে আসতে হবে। আর যে কোনো জব সলিউশন থেকে বাজারে আপনি দেখবেন যে কোনো চাকরি পরীক্ষায় 90% আপনার কমন পড়বে। তো 10% আপনারা পারেন না। সমাস কিন্তু বানিয়ে দিলে আপনি তখন পারেন না। যদি পরীক্ষার মুক্তিযুদ্ধ কোন সমাস, মুক্তিযুদ্ধ কোন সমাস বলে পারে না। পরীক্ষা আসছে বৈষম্য বিরোধী কোন সমাস, বৈষম্য বিরোধী কোন সমাস, এটা কই পাবে, বাজারে গাইডে তো পড়লাম, এই ধরনের তো কোন সমাস পড়লাম না, এটা কি পারে না। এখন আপনি যদি বেসিক জ্ঞান থাকে সমাসের উপরে, প্রশ্ন যেভাবে ঘুরিয়ে আসুক আপনি পারবেন। ওকে, তা যাই হোক, সমাস নিয়ে যাদের এত কঠিন একটা জিনিস যাদের ভাল লাগে না সমাসটা পড়তে, পুরো পাবেন আর পুরো ক্লাসটা করবেন আপনারা সবাই। এই ক্লাসের পিডিএফ আপনারা পেয়ে যাবেন। বিশেষ করে যারা ভর্তিকৃত স্টুডেন্ট আছেন তারা এই ক্লাসের পিডিএফটা অবশ্যই পাবেন। আর বাকিরা পুরো সমাসের উপরে একটা পিডিএফ পেয়ে যাবেন। তাই কারা কোন জায়গা থেকে আজকে লাইভ সেশনটা দেখতেছেন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই আমাদের পড়াশোনা কিন্তু জানতে হবে। আপনারা অনেকে নিবন্ধন নিয়ে দেখেন যে নিবন্ধন নিয়ে একটা গুজব, কিন্তু অলরেডি গুজব বলা যাবে না, এটা কিন্তু আসলে অরিজিনালি কিন্তু এটা হচ্ছিল। যাই হোক, সেটা প্রতিরোধ করা গেছে, যেহেতু শিক্ষামন্ত্রী বলেছে যে এখন আর কি হবে না, এখন আর কিন্তু ওই ধান্দা নাই। হ্যাঁ, শিক্ষামন্ত্রী যেহেতু বলেছেন যে না, আগের নিয়মেই কি হবে, এই পরীক্ষা হবে, তাহলে টেনশন আর কোনো কারণ নেই। নিবন্ধনে পরীক্ষা হবে, পরীক্ষা দেওয়ার পরে ভাইবা হবে, ভাইবা দেওয়ার পরে আপনি আবার নিয়োগ পাবেন, 7,000 টিচার নিয়োগ পাবেন। এই জন্য আর কোনো, কারণ এই বাংলায় যদি কোনো দুর্নীতিবাজের উৎপত্তি হয় তাহলে ছাত্র সমাজ সেটা কখনোই মেনে নিবে না, অবৈধ কোনো জিনিস মানবে না। এটা তার প্রমাণ ছাত্র সংগঠনগুলো দেখিয়ে দিয়েছে, তাই তো। হ্যাঁ, ভোলা মনপুরা সাউন্ড নাই স্যার, কে বলেছে সাউন্ড নাই? সাউন্ড নাই, কে বলে সাউন্ড নাই? আমি যে কথা বলতেছি তোমাকে সাউন্ড শুনতে পারতেছো? এই যে মোহাম্মদ আতিকুল ইসলাম অরণ্য, জান্নাতুল ফেরদৌস আছে মাগুরা থেকে, শিমু আক্তার সিরাজগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। সবাই ঝটপট জয়েন করি এবং আমরা আজকে ক্লাসটা, যারা জীবনে সমাস পারতেন না তারা আজকে সমাস পারবেন, যারা সমাস পারতেন না তারা আজকে সমাস পারবেন, এটা নিশ্চিত থাকেন। যারা সমাস পারতেন না আজকে সমাস পারবেন। হ্যাঁ,
এটা নিশ্চিত থাকে সমাস কি জিনিস, এত সহজভাবেও যে সমাস শেখা যায় যেটা আপনি কল্পনা করতে পারবেন না। তবে ক্লাসটা শেষ পর্যন্ত না করলে আপনি কিন্তু এর ক্লাস লেকচার পিডিএফ পাবেন না। এখন থেকে দেখবেন যে এই জিনিসটা মনে করেন যারা পেইড ব্যাচের স্টুডেন্ট, যারা টাকা দিয়ে ভর্তি হয়েছে 10 থেকে 20তম গ্রেডে আমাদের এখানে, তাদের এই কোর্স এবং তাদের এই কোর্সটা আমরা উন্মুক্ত করেছি আপনাদের জাস্ট দেখানোর জন্য যে কিভাবে আমাদের পেইড ব্যাচের ক্লাসগুলো হয়, টাকা দিয়ে কিভাবে অনলাইনে ক্লাসগুলো আমাদের স্টুডেন্টরা করে। জব মেডিসিন টাকা নিয়ে কি খেয়ে ফেলে নাকি স্টুডেন্টদের সেবাটা দেয়, এই জাস্ট এই জিনিসটা শেখাবো। ওকে ওকে, এই শেয়ার করতেছেন সর্বোচ্চ শেয়ারকারী মেনশনকারী কারা কারা আছেন বলেন তো? স্যার বহুব্রী সমাজটা বুঝেন, একটু ধীরে ধীরে বুঝাবেন। ওকে বাবু, একদম ধীরে ধীরে বুঝাবো। আজকে এই টপিকটা একদম ধীরে ধীরে বুঝাবো। ধারাবাহিকভাবে সমাসের ক্লাসটা আমি উন্মুক্ত করব। আজকে যতদূর পারি শিখাবো, এরপরে ধারাবাহিকটাই আমি উন্মুক্ত করে দেবো, টেনশনের কারণে। যারা টাকার অভাবে ভর্তি হতে পারেন না তারাও শিখতে পারবেন। তবে পেইড ব্যাচের স্টুডেন্টরা মন খারাপ করেন না, আমরা মাঝে মাঝে কিছু ক্লাস এরকম উন্মুক্ত করি, যার মাধ্যমে নতুন স্টুডেন্ট আমাদের এখানে ভর্তি হয়, দেখে ভর্তি হয়েছে না জব মেডিসিন ক্লাসগুলো ভালো, তাই জব মেডিসিনে আমরা ভর্তি হই। আপনারা কমেন্ট করে জানান যারা আজকে কিছুক্ষণ আগে 8টা ইংরেজি ক্লাস করলেন, আমাদের হাবিব স্যারের ইংরেজি প্রোনাউনের ক্লাসটা করলেন, এই ক্লাসটা কেমন ছিল একটু কমেন্টে জানিয়ে দেন। আমাদের জব মেডিসিন টিচারদের কোয়ালিটিটা কেমন একটু জানান। হ্যাঁ, জানাতে হবে না? তাহলে আপনার টাকা দিয়ে যদি আপনারা যদি ঠকে যান তাহলে খারাপ লাগবে না? ওকে, তাহলে আমাদের পেইড ব্যাচের ক্লাসটা যেহেতু আজকে উন্মুক্ত করেছি আমাদের, সুতরাং আপনারা এখান থেকে ধারণা নিতে পারবেন, যারা কোনো কোর্সে আমাদের ভর্তি নেই তারা ধারণা নিতে পারবেন যে জব মেডিসিনের ক্লাসগুলো কেমন হয়, সমাজ যে এত সহজভাবে শেখা যায় সেটা আজকে ক্লাসের ভিতরে জানতে পারবেন। এবং এই ক্লাসটা আপনারা সবাই একটু শেয়ার করে রাখেন, আমিও কিন্তু ক্লাসগুলো শেয়ার করে দিচ্ছি, আপনারা চাইলে ক্লাসটা একটু শেয়ার করে দেন আপনার বন্ধু বান্ধব। আমরা কিন্তু কিছুই চাই না আপনাদের কাছ থেকে, যে আপনারা যারা জব মেডিসিনকে ভালোবাসেন, কষ্ট করে এই যে ক্লাস নেবো, দেখেন সেই সকাল ভোর 6টায় ঘুম থেকে উঠি, সারাদিন কষ্ট করি আপনাদের জন্য, আবার রাতে বাজে আবার দেখেন এখানে ক্লাস নেবো, তাই না? কষ্ট করি আপনাদের জন্য। ওকে 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 দেখি সবাই মেনশন করে বন্ধুদের মেনশন করেন। এই পুরানোর ক্লাস তো হলো কিছুক্ষণ আগে। ওকে 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 ওকে, দেখেন এখান থেকে আপনি পুরো ক্লাসটা আমি কি করব, বেসিক পড়াবো। বেসিক পড়ানোর পরে 2026 সালে বা 25 করে যতগুলো এই বেসিক থেকে প্রশ্ন আসবে সবগুলো আমি প্রশ্ন সলভ করে দিব, আপনারা শুধু টাস 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 জবাব দিবেন। ওকে ওকে, দেখেন এখানে আমি প্রথম বলেছি যে সমাস শব্দের অর্থ কি। বিভিন্ন চাকরি পরীক্ষায় এই প্রশ্নটা বারবার আসতে দেখা যায় যে সমাস শব্দের অর্থ কি। তাহলে আমরা এই জিনিসটা যাবো, সমাস শব্দের অর্থ সংক্ষেপণ, সমাস শব্দের অর্থ মিলন, আর সমাস শব্দের অর্থ একাধিক পদের এক পদীকরণ। অপশনে কিন্তু এরকম দিয়ে দিবে সমাস শব্দের অর্থ কি। মনে রাখবেন সমাস শব্দের অর্থ হলো সংক্ষেপণ, আর যদি আসে সন্ধি শব্দের অর্থ কি তাহলে হবে মিলন মিলন মিলন। তাহলে দেখো সমাস শব্দের অর্থটা কি, খেয়াল করো। সমাস শব্দের অর্থ কি, এই সংক্ষেপণ, ঠিক আছে, সংক্ষেপণ, এরপর কি আছে মিলন, এরপর আছে একাধিক পদের এক পদীকরণ। একাধিক পদের এক পদীকরণ। স্যার এই যে একাধিক পদের এক পদীকরণ জিনিসটা কি আসলে, এই জিনিসটা কি আসলে, হ্যাঁ এটা একটু বুঝিয়ে দেবেন না? হ্যাঁ, এই জিনিসটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। তাহলে সমাস শব্দের অর্থ কি, সংক্ষেপণ। অপশনে যদি সংক্ষেপণ না থাকে তাহলে এগুলো থাকবে, তবে সংক্ষেপণ অবশ্যই থাকবে, ওটা টুস করে টিক দিয়ে চলে আসবে। যদি প্রশ্ন কঠিন করে, সমাস শব্দের অর্থ কি, ক নাম্বার দিল সংক্ষেপণ, খ নাম্বার দিবে মিলন, এবং গ নাম্বার দিবে একাধিক পদের এক পদীকরণ, এবং ঘ নাম্বারে দিয়ে রাখবে উপরের সবগুলো। তাহলে অপশনটা হবে উপরের সবগুলোতে টিক দিয়ে আসবেন। ক্লিয়ার? শেষ। এবার দেখুন সংজ্ঞা কি, দুই বা ততোধিক পদকে এক পদে পরিণত হওয়াকে কি বলে। এই সংজ্ঞাটাও কিন্তু হুবহু চাকরি পরীক্ষা আসে। দুই বা ততোধিক পদকে এক পদে পরিণত হওয়াকে কি বলে, সমাস বলে। দুই বা ততোধিক পদ, মনে করে এই একটা হলো পদ মন, আর একটা শব্দ বললাম মাঝি, হ্যাঁ এই শব্দটা আমরা লিখে ফেললাম মন মাঝি। তাই এখানে কিন্তু এখানে একটা পদ আছে, মন এই একটা পদ, মাঝি এই একটা পদ। তার বলছে দুই বা ততোধিক পদকে এক পদে পরিণত হয়। এই দুইটা শব্দ ছিল আলাদা, দুইটা পদ ছিল আলাদা, একসাথে একটা পদ বানাই ফেলাইলাম, এই জন্য এটাকে বলা হয় সমাস। এটাকে কি বলা হয়, সমাস। যেমন নাক কান গলা, এখানে তিনটা পদ আছে, হ্যাঁ তিনটা পদ মিলে একটা কি হলো, নাক কান গলা। ঠিক আছে, তার দুই বা ততোধিক পদকে এক পদে পরিণত হওয়াকে কি বলে, সমাস বলে। ক্লিয়ার? এই দুইটা প্রশ্ন আমরা শিখে গেলাম। এরপরে প্রশ্ন দেখো, চমৎকার একটা প্রশ্ন আসে, সমাস ভাষাকে কি করে। সমাস ভাষাকে সংক্ষেপ করে। চমৎকার প্রশ্নটা লিখে রাখো, সমাস ভাষাকে কি করে, সংক্ষেপ করে। এই সেম স্লাইড আমি আপনাদেরকে পেইড বেজ স্টুডেন্ট যারা ভর্তিকৃত আছেন তারা সবাই পাবেন, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। তাই সমাস ভাষাকে কি করে, সঠিক উত্তরটা হলো সংক্ষেপ করে। এরপরে গুরুত্বপূর্ণ তথ্যটা কি,
সমাসের রীতি কোন ভাষা থেকে আগত, এরকম আসে সন্ধি রীতি কোন ভাষা থেকে আগত, এবং প্রকৃতি প্রত্যয় মানে এই রীতিটাও কোন ভাষা থেকে আগত। মনে রাখবেন পারিভাষিক শব্দ ব্যতীত ব্যাকরণের যত টপিক আছে সবই মনে রাখবেন সংস্কৃত ভাষা থেকে আগত। যদি আপনাকে বলে বাগধারা কোন রীতি থেকে আগত, মনে রাখবেন সংস্কৃত রীতি থেকে আগত। তাহলে সমাসের রীতি কোন ভাষা থেকে আগত, সংস্কৃত ভাষা থেকে আগত। 3 নম্বর প্রশ্ন, সাধারণত সমাসে কোন পদে কারক বিভক্তি থাকে, এটা চাকরি পরীক্ষা আসে। সাধারণত সমাসে কোন পদে কারক বিভক্তি থাকে? সঠিক উত্তরটা হলো বিশেষ্য পদে, বিশেষ্য পদে, বিশেষ্য পদে। তাই সঠিক উত্তরটা হলো সাধারণত সমাসে বিশেষ্য পদে কারক বিভক্তি থাকে। তাহলে আমরা 3টে প্রশ্ন শিখলাম। সমাস ভাষাকে কি করে? সংক্ষেপ করে। এরপরে শিখলাম সমাসের রীতি কোন ভাষা থেকে আগত, সংস্কৃত ভাষা থেকে আগত। এরপর আমরা শিখলাম সাধারণত সমাসে কোন পদে কারক বিভক্তি থাকে। তাহলে সাধারণত সমাসে বিশেষ্য পদে কারক বিভক্তি থাকে। আপনাদের লেখা শেষ হলে কমেন্টে শুধু ডান লিখবেন। কি লিখবেন? ডান 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 লিখবেন। সোনিয়া, মরিয়ম, ববি, দ্রুত লেখো, দ্রুত দ্রুত দ্রুত। সবাই 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 শোনেন, রাতের বেলা যারা চ্যাটিং করেন তাদের কিন্তু কখনো চাকরি হয় না, চাকরি হবে না। এই যে দেখেন এত গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিতেছি, এই ক্লাসটা মনোযোগ সহকারে ক্লাসটা করবেন, মনোযোগ সহকারে ক্লাসটা করবেন। আর সবাই শেয়ার করে রাখবেন, সবাই মেনশন করবেন, আপনার বন্ধুদের বান্ধবীদের মেনশন করবেন এবং সবাই তার টাইম লাইনে শেয়ার করে রাখবেন। আপনি দেখবেন আজকের এই সমাসের ক্লাসটা আপনার জীবনের সেরা ক্লাস হবে। যা আপনি আরো অনেক কোচিং এ ভর্তি হয়েছিলেন, অনেক বাঘা বাঘা খেলোয়াড়ের ক্লাস করেছেন, সমাসের উপরে ক্লাস করেছেন, কিন্তু আদৌ তেমন কিছু বুঝতে পারেননি, কারণ তারা শুধু মজা দিয়ে শিখিয়ে গেছে, বাস্তবে পরীক্ষা হলে গেছেন, আন্ডা পাইছেন। ক্লাসটা ভালো করে শিখবেন। এবার দেখেন সমাসের প্রতীতি বা ধারণা, খেয়াল রাখবেন সমাসের প্রতীতি বা ধারণা কয়টি? এই প্রতীতি মানেই ধারণা। সমাসের প্রতীতি বা ধারণা হলো 5টি। কয়টি? 5টি। মনে রাখবেন সমাসের প্রতীতি বা ধারণা হলো 5টি। এই প্রতীতি বা কি? দেখো সমাসের অংশগুলোকে একত্রে বলে প্রতীতি। তা সমাসের অংশগুলো কি কি? একটা বলে পূর্বপদ, আর একটা বলে পরপদ বা উত্তর পদ, আর একটা বলে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য, আর একটা বলে সমস্ত পদ, আর একটা বলে সমস্যমান পদ। এগুলো কি বলা হয়? মূলত প্রতীতি। তার সমাসের অংশগুলোকে একত্রে কি বলে? প্রতীতি বলে। তার সমাসের প্রতীতি কয়টি? 5টি। এগুলো বেসিক জিনিস। সমাসের প্রতীতি কয়টি? 5টি 5টি 5টি। ক্লিয়ার? এবার দেখো পূর্বপদ ও পরপদ, একটা শিখবো আমরা পূর্বপদ, আর একটা শিখবো আমরা কি? পরপদ। খেয়াল করো, এখন এই পূর্বপদ কি পরপদ কি, এখানে যে জিনিসগুলো আছে আমি আপনাদেরকে সহজভাবে একটু বুঝিয়ে দিব। যেখানে পূর্বপদ কি পরপদ কি এই জিনিসগুলো একটু খেয়াল করেন। একটু দেখেন, আমরা যদি অনেকে আছে ঝালমুড়ি খেতে ইচ্ছে করে, তাই না? আমি একটা শব্দ লিখলাম ঝাল, এটা একটা পদ হয়ে গেল, কারণ বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা শব্দই হলো এক একটি পদ। এবার এর সাথে আমি অ্যাড করে দিলাম মুড়ি। কি খাবো? আমি মুড়ি খাবো। ঝাল মুড়ি, একটা সমাসবদ্ধ একটা শব্দ। একসাথে সমাসবদ্ধ পদগুলো একসাথে লিখতে হবে। তাই ঝাল একটা আলাদা পদ বা শব্দ, মুড়িটাও একটা আলাদা পদ বা শব্দ। এই দুটো শব্দ আমরা মিল করলাম, মিল করে নতুন একটা অর্থবোধ, নতুন একটা শব্দ তৈরি হয়ে গেল ঝালমুড়ি। একটা আলাদা একটা খাবারের নাম হয়ে গেল ঝালমুড়ি। এখন দেখেন তো ঝালমুড়ি আমরা এখানে এই পদ দুইটা পাইলাম, একটা হলো এটা পাইলাম পূর্বপদ, আর এটা পেলাম আমরা পরপদ। তাহলে এখন সমাসবদ্ধ বা সমস্ত পদের প্রথম অংশকে কি বলে? পূর্বপদ। এটাকে কি বলবো আমরা? পূর্বপদ। আর সমাসবদ্ধ বা সমস্ত পদের পরবর্তী অংশকে বলা হয় পরপদ। পরীক্ষা আসতে পারে পরপদের আরেক নাম কি? উত্তর পদ। পরপদের আরেক নাম হলো উত্তর পদ। এবার দেখো তাহলে এই যে ঝালমুড়ি আমরা তৈরি করে ফেললাম, এই টোটাল এই যে নতুন একটা পদ সৃষ্টি হলো ঝালমুড়ি। ঝাল আর মুড়ি যখন মিক্স করে ফেললাম, ঝাল একটা আলাদা শব্দ ছিল, মুড়ি একটা আলাদা শব্দ ছিল। ঝাল ছিল কাঁচামরিচের ভিতরে ঢুকানো, আর মুড়ি তো চাল ভাইজি করা যে মুড়িটা তৈরি করা ছিল। দোকানে ছিল মুড়ি, কিনে নিয়ে আসছেন, আইনা ওই ঝালের কাইটা মুড়িতে মাখাই ফেলাইছেন, একসাথে করে ফেলেছে, কোনো মাঝখানে ফাঁকা রাখা যাবে না। এখন এটা নতুন একটা পদ সৃষ্টি হয়ে গেল, নাম হলো ঝালমুড়ি, একটা খাবারের নাম হয়ে গেল। তা ঝালমুড়ি এই টোটালটাকে বলা হয় সমস্ত পদ। এটাকে কি বলবো আমরা? সমস্ত পদ, অথবা এটাকে বলা যায় সমাসবদ্ধ পদ। সমাসবদ্ধ পদ। এখন দেখো তার সমস্ত পদ কিভাবে তৈরি হলো? পূর্বপদ ও পরপদ মিলে তৈরি হয় কোন পদ? সমস্ত পদ। এটাও চাকরি পরীক্ষা আসে যে পূর্বপদ ও পরপদ মিলে তৈরি হয় কোন পদ? সমস্ত পদ অথবা সমাসবদ্ধ পদ। প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার দেখো সমস্ত পদ অথবা সমাসবদ্ধ পদের প্রথম অংশকে কি বলে? পূর্বপদ। সমাসবদ্ধ বা সমস্ত পদের পরবর্তী অংশকে কি বলে? পরপদ বা উত্তরপদ। ক্লিয়ার? এবার দেখো
আর একটা প্রশ্ন আসতে পারে, সমস্ত পদকে ভাঙলে যে বাক্যাংশ পাওয়া যায় তাকে কি বলে? ব্যাস বাক্য। এখন আমরা এটাকে ভাঙবো। আসলে ঝালমুড়ি কি? ঝালমুড়িটা কি? আসলে জিনিসটা কি? ঝালমুড়ি একটা খাবারের নাম। আচ্ছা, এর মাঝখানে কি কোনো কিছু পদ আর একটা পদ কি আসে এরকম? তাহলে এটা সুন্দর হয়। যেমন ঝাল মিশ্রিত মুড়ি, ওটাকে আমরা কি বলি? ঝালমুড়ি। অথবা ঝাল মেশানো মুড়ি, সেটাকে আমরা কি বলি? ঝালমুড়ি। তাহলে আমরা কি লিখতে পারি? ঝাল মিশ্রিত মুড়ি। ঝাল মিশ্রিত মুড়ি সমান সমান কি? ঝালমুড়ি। এখন দেখো, এই যে এখান থেকে এই পর্যন্ত তার সমস্ত পদকে ভাঙলে যে বাক্যাংশ পাওয়া যায় তাকে কি বলে? এটাকে বলে ব্যাস বাক্য। হ্যাঁ, অপশনে ব্যাস বাক্য না থাকলে আপনি লিখবেন বিগ্রহ বাক্য। বিগ্রহ বাক্য। তাহলে ব্যাস বাক্যের আরেক নাম কি? বিগ্রহ বাক্য অথবা সমাস বাক্য আমরা বলি। এটা কিন্তু পরীক্ষায় আসে যে ব্যাস বাক্যের অপর নাম কি? বিগ্রহ বাক্য। ওকে, এবার দেখো, তাহলে আমরা কি শিখলাম? সমস্ত পদকে ভাঙলে যে বাক্যাংশ পাওয়া যায় এটাকে বলে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। আর একটা প্রশ্ন পরীক্ষা আসে, যে যে পদের সমাসায় তাদের প্রত্যেকটিকে বলা হয় সমসমান পদ। এখানে ঝালমুড়ি দেখেন, ঝাল মিশ্রিত মুড়ি, এই তিনটাকেই বলা হয় সমসমান পদ। সমসমান পদ। তা ঝাল মিশ্রিত মুড়ি, এই তিনটাকে কি বলে? সমসমান পদ। এখন সমসমান পরীক্ষা আসে, সমসমান পদ কাকে বলে? তো উত্তরটা হবে, যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটিকে বলা হয় সমসমান পদ, সমসমান পদ, সমসমান পদ। আশা করি ক্লিয়ার। যদি ক্লিয়ার হয় তাহলে অবশ্যই আপনারা ডান লিখবেন। ক্লিয়ার হলে ডান লিখবেন। যদি বুঝতে না পারেন তাহলে আবার বলবেন, আমি আবার আপনাদেরকে বুঝিয়ে দেব। দেখেন, আবার আমি বলে দিই পরীক্ষায় কি কি আসবে। কি কি প্রশ্ন শিখেছি? পূর্বপদ ও পরপদ মিলে তৈরি হলো কোন পদ? সমস্ত পদ। পূর্বপদ ও পরপদ মিলে তৈরি হয় সমস্ত পদ। তাহলে ঝালমুড়ি হলো সমস্ত পদ। আবার পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, সমস্ত পদের প্রথম অংশকে কি বলে? পূর্বপদ। সমস্ত পদের পরবর্তী অংশকে কি বলে? পরপদ বা উত্তরপদ। আবার প্রশ্ন, সমস্ত পদকে ভাঙলে কি পাওয়া যায়? সমস্ত পদকে ভাঙলে পাওয়া যায় ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। এখান থেকে এই পর্যন্ত এটাকে বলে কি? ব্যাস বাক্য অথবা বিগ্রহ বাক্য। আবার দেখো, যে যে পদের সমাস হয় তাদের প্রত্যেকটিকে কি বলে? সমসমান পদ, সমসমান পদ, সমসমান পদ। এতটুকু ক্লিয়ার কিনা? বলো, এতটুকু ক্লিয়ার? আলহামদুলিল্লাহ ক্লিয়ার। বাহ, ভেরি গুড। জাহাঙ্গীর আলম, বইয়ের ঘ্রাণ, মাসুদ মুন্না, ভেরি গুড। মাওলানা কামরুল হাসান, থ্যাংক ইউ। ইসরাত জাহান আশা, ডান। ওকে, আরিফুল ইসলাম, ডান। কেউ যদি কোনো কিছু না বুঝতে পারেন আমাকে অবশ্যই বলবেন, অবশ্যই বলবেন। আচ্ছা, আমরা চলে যাই তাহলে পরের স্লাইডে দেখি কি কি আছে। দেখো, এখানে যারা লিখতে পারেন না, দেখেন এখানে সুন্দর মতো দিয়ে দিচ্ছি এই কারণে, যেগুলো আপনি পিডিএফ আকারে পাবেন। যারা পেইড বেজ স্টুডেন্ট ভর্তি হয়েছেন তাদের টেনশনের কোনো কারণ নেই। তাহলে দেখো, আমি এখানে কি কি শিখলাম। তাহলে এখানে দেখো, এই জিনিসগুলো আমি আবার আপনাদেরকে একটু পড়াই দিই। দেখেন, সমাসের অংশগুলোকে একত্রে কি বলে? প্রতীতি বলে। সমাসের প্রতীতি কয়টি? 5টি। গেল এটা। পূর্বপদ ও পরপদ কি জিনিসটা কি একটু শেখেন। সমাসবদ্ধ পদের প্রথম অংশকে কি বলা হয়? পূর্বপদ। এবং পরবর্তী অংশকে কি বলা হয়? পরপদ বা উত্তরপদ। সুন্দর মতো লিখে দিয়েছি। সমস্ত পদ জিনিসটা কি? সমাস নিষ্পন্ন বা সমাসবদ্ধ পদটির নাম কি? সমস্ত পদ। তাহলে সমাস নিষ্পন্ন অথবা সমাসবদ্ধ পদটির নাম কি? সমস্ত পদ। পূর্বপদ ও পরপদের সমন্বয়ে গঠিত হয় কি? সমস্ত পদ। এগুলো সবই আমি আপনাদেরকে শিখিয়েছি। ব্যাস বাক্যটা কি? দেখো, সমস্ত পদকে ভাঙলে পাওয়া যাবে কি? ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। এটা আমি পড়িয়েছি আপনাদেরকে। সমসমান পদ জিনিসটা কি? যে যে পদের সমাস হয় তাদের প্রত্যেকটির নাম হলো সমসমান পদ। আশা করি এখানে যা পড়িয়েছি এটা ক্লিয়ার। ক্লিয়ার? মনে থাকবে তো? ওকে, ক্লিয়ার। আরে আপনি সমাজ শিখাইতে পারবেন অনেকের। এই সমাজ শিখে ভার্সিটি এডমিশনে কোটি কোটি টাকা কামাইবেন। হ্যাঁ, বিসিএস এর ক্লাস নিয়ে কোটি কোটি টাকা কামাবেন, বাড়ি গাড়ি করে ফলাইবেন, টেনশন আছে কোনো? এবারে দেখেন, এখানে আপনারা অনেকে ভেজাল লাগেন। আমাকে অনেকে প্রশ্ন করেন, স্যার পরীক্ষায় যদি আসে সমাস কত প্রকার আমরা টিক দিব, তাই তো? দেখো, এখানে দেয়া আছে সমাস প্রধানত 4 প্রকার। সমাস প্রধানত কত প্রকার? 4 প্রকার। এই প্রধানত শব্দটা নবম দশম শ্রেণীর নতুন বোর্ড বইয়ে দেয়া আছে যে সমাস প্রধানত কত প্রকার? প্রধানত থাকলো 4 প্রকার। তবে প্রশ্নের ধরনটা বুঝতে হবে আপনার। যে প্রশ্ন কোনো চাকরি পরীক্ষায় 20টা থাকে, কোনো চাকরি পরীক্ষায় বেশিও থাকে, 15টাও থাকে বাংলা। তা আপনি দেখবেন ওই প্রশ্ন কিছু ধরন আছে, হ্যাঁ, দেখলে বোঝা যায় এটা নতুন বোর্ড বই থেকে প্রশ্ন করে। যোজক, আবেগ, ঠিক আছে, কিছু কিছু জিনিস আছে প্রশ্ন দেখলে বোঝা যায় 19 নতুন বোর্ড বই টাচ করেছে। যেমন ইন্দ্রিয়ের সঙ্গে মানে কোন মানে ইন্দ্রিয়ের সঙ্গে সরাসরি সম্পর্ক আছে কার? সেটা হলো চোখের। এই জিনিসটা 19 নতুন বোর্ড বইয়ের প্রশ্ন। এটা কিন্তু পুরাতন বোর্ড বইয়ে নেই, ঠিক আছে।
যে ইশারা ভাষা কারা ব্যবহার করে, এটা 9 নতুন বোর্ড বইয়ের প্রশ্ন। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে যে 9 নতুন বোর্ড বইয়ের প্রশ্নগুলো কি কি ধরনের প্রশ্ন আছে, ওটা বোঝা যায় অটোমেটিক। আর পুরাতন বোর্ড বই থেকে যদি প্রশ্ন করে তাহলে বোঝা যায়, ধরনটা বোঝা, যারা নিয়মিত চাকরি পরীক্ষা দেন তারা ধরতে পারেন। তার সমাস প্রধানত কিন্তু 4 প্রকার, বর্তমান সমাস কিন্তু 4 প্রকার। 1 নম্বরে দ্বন্দ্ব সমাস, 2 নম্বরে কর্মধারা সমাস, এবার তৎপুরুষ সমাস, আরটা বহুব্রীহি সমাস। এবার দেখো এখানে কিন্তু তোমার দ্বিগু সমাসটা নাই, আর অব্যয়ভাব সমাসটা নাই। আর সমাস 6 প্রকার, পুরাতন বোর্ড বই ছিল সমাস কত প্রকার, 6 প্রকার। তাই এখানে বাদ এই 4টা তো আছে, এর সাথে অব্যয়ভাব সমাসটা যোগ হবে, আর একটা হলো দ্বিগু সমাসটা যোগ হবে, তাহলে কিন্তু সমাস 6 প্রকার হয়ে যাবে। তাই আপনারা চলো আমি বুদ্ধি শিখিয়ে দিলাম, যদি পরীক্ষা শেষে সমাস প্রধানত কথাটা থাকে, এই ওয়ার্ডটা মনে রাখো, এই প্রধানত শব্দটা যদি থাকে তাহলে তুমি নির্দ্বিধায় 4 প্রকার টিক দিয়ে আসো। আর যদি পরীক্ষা বলে সমাস কত প্রকার, তাহলে 6 প্রকার টিক দিয়ে চলে আসবেন। মনে রাখবো এটা পুরাতন বোর্ড বই থেকে প্রশ্নটা করছে। তাহলে আপনি প্রধানত থাকলে কত প্রকার, 4 প্রকার। এছাড়া যদি বলে সমাস কত প্রকার, 6 প্রকার টিক দিয়ে চলে আসবেন। ক্লিয়ার সবাই, ক্লিয়ার ক্লিয়ার সবাই, ক্লিয়ার। আচ্ছা কে কয়টা শেয়ার করছেন বলেন তো? আপনাদের সময় দেব, অনেকক্ষণ হয়েছে, আপনাদের আর 5 মিনিট সময় দেব। কত মিনিট? 5 মিনিট। 5 মিনিট যদি সময় দিই তাহলে সর্বোচ্চ শেয়ারকারী একটা বই গিফট পাবেন, আর সর্বোচ্চ মেনশনকারীও এক সেট বই গিফট পাবেন। দেখি সে আজকে সর্বোচ্চ শেয়ারকারী এবং সর্বোচ্চ মেনশনকারী কে হয়, সেই ভাগ্যবান। আগামী 5 মিনিটের ভিতরে, এখন থেকে আগামী 5 মিনিটের ভিতরে সর্বোচ্চ শেয়ার করতে হবে, সর্বোচ্চ মেনশন করতে হবে। ওকে 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 ওকে। দেখো এতক্ষণ আমি সমাসের বেসিক পড়াইলাম, কি পড়াইলাম? বেসিক পড়ালাম। এখন আমি দেখব যে আদৌ আমি যা শিখেছি এগুলো বিসিএস এসেছে, প্রাইমারিতে এসেছে, নিবন্ধনে এসেছে, অন্যান্য চাকরি পরীক্ষা এসেছে, এগুলো কি আমি পারবো? হ্যাঁ পারবো। দেখি পারেন কি না। তা বিগত চাকরি পরীক্ষা প্রশ্নগুলো দেখেন। প্রথম প্রশ্ন বলেন, চারটার জবাব দেবা, যে না পারবা ওরে ধইরা একদম জবাই করে দেবো একেবারে, যে না পারবা। বলো, সমাস ভাষাকে কি করে? 29তম বিসিএস পরীক্ষা আসছে, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি পরীক্ষা বার্ডে আসছে 2025 সালে সহকারী পরীক্ষার প্রশ্ন। বলো, সমাস ভাষাকে কি করে? উত্তর বলো, সমাস ভাষাকে কি করে? দ্রুত উত্তর করবা, দ্রুত। সমাস ভাষাকে কি করে? তাড়াতাড়ি বলো, সমাস ভাষা কি করে? সবাই জবাব দিবে। এতক্ষণ আমি বেসিক শিখাইলাম, এবার জবাব দিবা। যদি জবাব না হয় তাহলে খবর আছে। দ্রুত 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 দেখি কয়জনে পায়। টাস্টার জবাব দেন। হ্যাঁ দ্রুত জবাব দেন। দেখো এই প্রশ্নের উত্তর যদি তোমার কোনো চাকরি পরীক্ষা আসে, তোমার কি কেউ ফেলতে পারবে? তুমি তো মনে পড়ে যারা নাসির স্যারের ক্লাস করেছি, জীবনে ভুলবা না। তা সমাজ ভাষাকে কি করে? সংক্ষেপ করে, বিস্তৃত করে, অর্থপূর্ণ করে, না অর্থের রূপান্তর ঘটায়? কোনটা করে? দেখো একজন আমি মানুষও পাইলাম না যারা অনলাইনে ক্লাস করতেছেন যে কেউ বলছেন উত্তর খ বা গ বা ঘ, কেউ বলেন নাই কিন্তু, কারণ আপনার বেসিকটা ক্লিয়ার হয়ে গেল। তা সমাস আমাদের ভাষাকে কি করে? সমাস ভাষাকে সংক্ষেপ করে। হ্যাঁ, আমি যে ঝাল, মিশ্রিত, মিরি 3টা পদ ছিল, একটা পদে আমরা বানাই ফেলেছিলাম ঝালমুড়ি। তার সমাস ভাষাকে কি করে? সংক্ষেপ করে। জীবনে ভুলবেন না, সবাই পারছেন। এই জন্য সবাইকে সেলুট, সবাইকে কি সেলুট দিয়ে দিলাম। আপনারা সবাই পারছেন, আপনারা ভবিষ্যৎ বাংলাদেশের অ্যাসেট। পরে বলো, এবার বলো, এখানে প্রশ্ন কিন্তু কি বলছে ভালো করে খেয়াল রাখবা। বলছে সমাস কত প্রকার। সমাস কত প্রকার বলে নাই কিন্তু, সমাস প্রধানত কত প্রকার। শুধু পরীক্ষায় বলেছে সমাস কত প্রকার। দেখি উত্তরটা পারো কিনা। এটা প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা 2010-এ আসছে এবং পরিবেশ অধিদপ্তরের কম্পিউটার অপারেটর পরীক্ষায় 2024 সালে প্রশ্ন। বলো সমাস কত প্রকার। উত্তরটা কি দিবা তুমি পরীক্ষা? দ্রুত বলো, সমাস কত প্রকার। কোথা ঠিক দিবা? মিসকাতুল মিম তিনি বলছে স্যার 6 প্রকার দিব আমি। হ্যাঁ, এখানে বলছে, আমি কিন্তু তোমাদের সুন্দর মতো শিখাইছি যে বলছি যদি থাকে সমাস প্রধানত, যদি বলে সমাস প্রধানত কত প্রকার, এই প্রধানত শব্দটা থাকলে তো মনে রাখবা 90 নতুন বোর্ড বই থেকে প্রশ্নটা করে দিয়েছে, তাহলে তুমি 4 প্রকারে টিক দিয়ে চলে আসবা। আর যদি প্রধানত কথাটা না থাকে, শুধু দিয়ে দেয় সমাস কত প্রকার, তাহলে এত ভাবার তুমি বুঝেই গেছো এটা পুরাতন বোর্ড বই থেকে ধরছে। সুতরাং উত্তর টিক দিয়ে আসবা, সমাস 6 প্রকার টিক দিয়ে আসবা। ক্লিয়ার সবাই? ক্লিয়ার? মনে থাকবে? গুড। সবুজ রায়, জুলাস নাজির। হ্যাঁ, টাকা কখনো বিফল, জব মেডিসিনে ভর্তি হলে কখনো টাকা বিফলে যাবে না। হ্যাঁ, বেসিক শিখতে পারেন, নিজে শিখতে পারেন, আরেকজনকে শিখাতে পারবেন। ওকে, তাহলে পরের প্রশ্নটা আমরা একটু দেখি। পরের প্রশ্ন জবাব দাও, এটা জবাব দাও দ্রুত।
পরস্পর অন্যায়যুক্ত দুই বা ততোধিক পদকে এক পদে পরিণত করার নাম কি? এটা গণমাধ্যম সহকারী পরিচালক বাংলাদেশ বেতার 2023 সালে একটা প্রশ্ন। পরস্পর অন্যায়যুক্ত দুই বা ততোধিক পদকে এক পদে পরিণত করার নাম কি? সন্ধি, প্রত্যয়, সমাস নাকি পুরুষ? দ্রুত বলো, দ্রুত 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 বলো, দ্রুত দ্রুত দ্রুত। SMS এর জন্য দেখা যায় না, আচ্ছা দেখা যায় না, আমি মুখে বলে দিলাম যে পরস্পর অন্যায়যুক্ত দুই বা ততোধিক পদকে এক পদে পরিণত করার নাম কি? সন্ধি, প্রত্যয়, সমাস নাকি পুরুষ? কোনটা হবে? দ্রুত বলো, কোনটা 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 কোনটা? এই যে সবাই পারছে, থ্যাংক ইউ। এটা নিয়ে আমি টাইম নষ্ট করবো না, সমাস। ভেরি গুড। তা দুই বা ততোধিক পদকে এক পদে পরিণত হওয়াকে সমাস বলে। এবার বলো, সমাসবদ্ধ পদের প্রথম অংশকে কি বলা হয়? এটা NSI ওয়াসার কনস্টেবল পদের নিয়োগ পরীক্ষায় 2021 সালের একটা প্রশ্ন। তাহলে কি বলছে? সমাসবদ্ধ পথের প্রথম অংশকে কি বলা হয়? পূর্বপদ, উত্তরপদ, পরপদ নাকি দক্ষিণ পদ? বলো বলো বলো, তাড়াতাড়ি উত্তর দিতে হবে। এগুলো সব আমি শিখিয়েছি, বেসিক শিখানোর পরে কিন্তু আপনাদেরকে উত্তরগুলো বলতে বলতে। দ্রুত বলো, সমাসবদ্ধ পদের প্রথম অংশকে কি বলে? আমাদের এই যে মেহেজাবিন হক উনি বলেছেন, নাজমুল হক বলেছেন স্যার ক ক ক। সবাই পারবেন, আমি জানি আপনারা সবাই পারবেন। আমার চেয়ে আপনারা সমাজটা ভালো পড়েন, আমি জানি আমার স্টুডেন্টরা অনেক ভালো। আমার স্টুডেন্টরা যারা বিভিন্ন জায়গায় ক্যাডার অফিসার হিসেবে আছেন এবং যারা বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে আছেন, সবাই ভালো করতেছে, সবাই ভালো করতেছে। তো সমাসবদ্ধ পদের প্রথম অংশকে বলা হয় পূর্বপদ, 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 যেটা আমি আপনাদেরকে শিখিয়েছি। আচ্ছা, পরের প্রশ্নটা আমরা দেখি দেখি পরের প্রশ্নটা। বলো, সাধারণত সমাসে কোন পদে কারক বিভক্তি থাকে? কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তর সহকারী পরিচালক পদে 2015 সালের এই প্রশ্নটা এসেছে। বলতে হবে এটা কি? শোনেন, এই ক্লাসটা যতক্ষণ চলবে আমাদের এটা পেইড ব্যাচের ক্লাস, নতুন ব্যাচের ক্লাস। যারা এতদিন নতুন ব্যাচ খুঁজতেছিলেন, যারা বিশেষ করে 10 থেকে 20তম গ্রেডে নতুন ব্যাচ খুঁজতেছিলেন যে স্যার আমি অফলাইনে ভর্তি হবো, আপনি অফলাইনে আমাদের সারা বাংলাদেশ শাখাগুলোতে ভর্তি হতে পারবেন। আর আমাদের হেড অফিস মিরপুর 10 পলপটি সামাদ বাসন 3য় তলা। সরাসরি এখানে এসে আপনি শীতাতাপ নিয়ন্ত্রিত লাইব্রেরিও পাবেন এবং এখানে এসে আপনি সরাসরি ক্লাস করতে পারবেন, অফলাইনে ভর্তি হতে পারবেন। আর আমাদের স্থায়ী ক্যাম্পাস খাগান বিরুলিয়া, আগামী 1 তারিখ থেকে শুভ উদ্বোধন হবে আমাদের স্থায়ী ক্যাম্পাস। সেখানে এসে সারা বাংলাদেশ থেকে এসে আপনি সরাসরি আবাসিক সুবিধা নিয়ে আপনি সেখানে ক্লাস করতে পারবেন। আর যাদের সরাসরি ক্লাস করার সুযোগ নেই, তারা একদম অনলাইনে, যাদের সরাসরি সুযোগ, অনলাইনে ক্লাস করবেন। আর আমি ক্লাসটা এই নিব, যতক্ষণ নেব এই ক্লাসের ভিতরে আপনারা যদি ভর্তি হতে চান, অবশ্যই যে কোনো কোর্সের 50% ডিসকাউন্টে আপনি ভর্তি হতে পারবেন। BCS ও 50% ডিসকাউন্টে অফারে ভর্তি হতে পারবেন। প্রাইমারি কোর্সে 50% ডিসকাউন্ট, নিবন্ধনে 50% ডিসকাউন্টে ভর্তি হতে পারবেন এবং 10 থেকে 20তম গ্রেডের চাকরি পরীক্ষায় 50% ডিসকাউন্টে ভর্তি হতে পারবেন। যারা ভর্তি হবেন তারা আপনার কমেন্টে শুধু আপনার ফোন নাম্বারটা লিখে দিবেন। আমাদের কমেন্টে শুধু আপনার ফোন নাম্বারটা লিখে দিবেন, আমাদের প্রতিনিধিরা আপনাকে আগামীকাল আপনাকে কল দিবে। বিস্তারিত জেনে আবার ভর্তি হবেন। জব মেডিসিন একটা বৈধ একটা শিক্ষা প্রতিষ্ঠান, ঠিক আছে? সুতরাং এখানে ভর্তি হলে কখনো টাকা মিস যাবে না। তার সাধারণ কোনটা কোনটা কোনটা? এই যে দেখেন, আসফিয়া রিপা 3 বছর বিশিষ্ট পদে, আর যে রুহুল 3 বছর বিশিষ্ট পদে, শাহিন ডালি 3 বিশিষ্ট পদে, সবাই পার্সেন্ট, সেলুট সবাইকে। তা সাধারণত সমাসে বিশিষ্ট পদে কারক বিভক্তি থাকে। সবাই পার্সেন্ট, সবাই পার্সেন্ট, সবাই পেরেছেন, থ্যাংক ইউ। পরের প্রশ্নটা কি? যদি আমার ভাল লাগে কখন জানো? যখন আমি কোনো কিছু জিনিস ক্লাসে শিখাই, শেখানোর পরে যদি আমার স্টুডেন্টরা উত্তর বলতে পারে, তখন আমার খুব ভাল লাগে। তখন আমি মনে করি যে না, আমি সার্থক, কারণ আমি যে জিনিসটা বুঝিয়েছি আমার স্টুডেন্টকে তারা বুঝতে পেরেছে। কিন্তু যখন আপনারা উত্তরটা পারেন না, তখন ওই ল্যাকিংসটা আমার স্টুডেন্টের দোষ দেয় না, আমি আমার নিজেকে দোষ দিই যে হয়তো আমি বিষয়টা আমার স্টুডেন্টকে আমি বুঝাতে পারি নাই, যে কারণে আমার স্টুডেন্টরা সঠিক উত্তরটা দিতে পারে নাই। শুধু আমার স্টুডেন্টের গালিগালাজ করে আমার লাভ নেই। আমার ল্যাকিংসটা মনে হয় আমার ভিতরে, ল্যাকিংসটা মনে হয় আমার ভিতরে। যদি স্টুডেন্ট ভালো বুঝতে পারে তাহলে আমার প্রশান্তি লাগে। এবার বলো, যে যে পদের সমাস হয় তাদের প্রত্যেকটির নাম কি? প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা 2012 সালে প্রশ্ন, শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2012 সালে আসছে এবং কন্ট্রোলার জেনারেল ডিফেন্স পরীক্ষা আসছে 2014 সালে। বলো, যে যে পদের সমাস হয়, এটা যে যে পদের সমান না, যে যে পদের সমাস হয় তাদের প্রত্যেকটির নাম কি? ব্যাস বাক্য, সমসমান পদ নাকি সমাস বাক্য নাকি সমস্ত পদ? দ্রুত বলো, দ্রুত 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 উত্তরটা বল, দ্রুত উত্তরটা করতে হবে, দ্রুত দ্রুত। একটু পানি, একটু পানি 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 পানি। দেখো তোমরা পারতেছো, দেখো আমি জানি তুমি এরকম ক্লাস নিলে সবই পারো। সবাই বলতে স্যার উত্তরটা ক। হ্যাঁ, আমি শিখেছিলাম
যে যে পদের সমাসায়, এক গ্লাস পানি দাও, যে যে পদের সমাসায় তাদের প্রত্যেকটিকে বলা হয় সমান সমান পদ, সমান সমান পদ, সমান সমান। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার? ওকে, আহসানুল্লাহ, ভেরি গুড, ভেরি গুড ভাইয়া, ভেরি গুড। পরের প্রশ্ন দেখি আমরা এটা পারি কিনা ভাইয়া। দেখো, সমাস শব্দের অর্থ কি? 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা আসছে, প্রাণী সম্পদ অধিদপ্তর পরীক্ষা আসছে, প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা আসছে, প্রভাষক নিবন্ধন পরীক্ষা আসছে। বলো, সমাস শব্দের অর্থ কি? সংক্ষেপণ, সমন্বয়, দুর্বোধ্য নাকি ভাষান্তকরণ? দ্রুত উত্তরটা বলবা। ধূসর পাণ্ডুলিপি আমাদের সুমাইয়া আছেন আমাদের সাথে, রফিকুল ইসলাম আছেন আমাদের, বনলতা হলাদার তিনি আছেন আমাদের সাথে, শাহিন আছেন আমাদের সাথে, ইউসুফ আলী দাও। থ্যাংক ইউ। আমি একটু পানি খেয়ে নিই। বলো, উত্তরটা করো। লিখছেন? দেখেন, আমাদের আঞ্জুমান মুর্শিদ, আমাদের হাসিবুল হক, ঋত্বিকটা, জুলিয়াস, নাজির সবাই উত্তরটা পারছে। স্যার, এই জীবনে আর ভুলবো না, কারণ আপার ক্লাস করেছি। সমাস শব্দের অর্থ সংক্ষেপণ, মিলন, একাধিক পদের এক পদীকরণ। ওকে, আমাদের পরের প্রশ্নটা দেখি এবার একটু। দেখো, সমাসের রীতি কোন ভাষা থেকে আগত? প্রাইমারি শিক্ষক নিয়ে পরীক্ষা 2014, ফুড মানে খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক 2021 সালে আসছে। বলো, সমাসের রীতি কোন ভাষা থেকে আগত? সংস্কৃত, বাংলা, উর্দু নাকি ফার্সি? দ্রুত উত্তর করবা। আমার আজকে ভালো লাগতেছে কি জানো? ভালো লাগতেছে যে আমি পেইড ডে ক্লাস নিচ্ছি, আমার স্টুডেন্টরা সবাই পারতেছে। এখানে অনেক আছে তারা কখনোই সমাসের ক্লাস করে নাই, আজকে প্রথম করতে, কিন্তু তারা উত্তরটা পারতেছে। আমার এই ক্লাসটায় কেউ ভুল উত্তর দিতেছে না। আমি এখন পর্যন্ত কাউকে কোন টপিকের ভুল উত্তর আমি দেখতে পাইনি, সবাই সঠিক উত্তর দিতে পারে। তার মানে আমি সাকসেসফুল, আমার শিখানোটা সাকসেসফুল আজকে। দ্রুত বলো, দ্রুত কোনটা হবে? তাহলে বলো, সমাসে কোন? এই যে সংস্কৃত। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, সবাই পারছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। পরের প্রশ্নটা বলো, দেখি এটা কি আসছে এখানে। সমাসবদ্ধ পদের পরবর্তী অংশকে কি বলা হয়? প্রাক প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2014 সালের প্রশ্ন। সমাসবদ্ধ পদের পরবর্তী অংশকে কি বলা হয়? উত্তর পদ, পরপদ, দক্ষিণ পদ নাকি পূর্ব পদ? এখানে একটা প্রশ্নটা ক্রিটিক্যাল মারিয়ে দিছে, কিন্তু ক্রিটিক্যাল মেরে দিচ্ছে। দেখি উত্তরটা কেউ পারেন কিনা। বলতে, সমাসবদ্ধ পদের পরবর্তী অংশকে কি বলা হয়? এখানে কিন্তু দুইটা জিনিস আছে, একটা আছে আপনার বউ আছে, আবার কি আছে? আপনার শালীও আছে। আমি বলেছিলাম পরীক্ষায় যদি বউ শালী দুইজনে থাকে অবশ্যই বউতে টিক মারবেন, বউ থাকবে না তখন শালীতে আপনি টিক মারবেন। এখানে কিন্তু অপশনে বউ আছে, শালীও আছে। তা দেখি আপনার উত্তরটা পারেন কিনা। তো দেখি স্যার, আমি প্রথম ক্লাসটা করছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আজকে ক্লাসটা সমাসের ক্লাস কে কে করতেছেন প্রথম একটু কমেন্টে জানাবেন। হ্যাঁ, এই যে দেখো, তোমরা এই জিনিসটা ভুল করো। হ্যাঁ, একটা জিনিস আছে জটিল বাক্য, এটা খেলো জটিল বাক্য, আর একটা আছে মিশ্র বাক্য। দেখো, এই জটিল এটাকে বলে বউ, মিশ্র এটাকে বলে শালী। যেমন আমি যদি একটা বাক্য বলি, মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি, এটা কোন ধরনের বাক্য? এটা একটা জটিল বাক্য। এন্ড অপশনে জটিলও আছে, মিশ্র আছে, আপনি টিক দিবেন কোনটায়? অবশ্যই জটিলে টিক দিবেন। জটিল না থাকে তখন আপনি মিশ্রতে টিক দিয়ে চলে আসবে। তেমনি এখানে বলছে সমাসবদ্ধ পদের পরবর্তী অংশ কি বলে? আমরা জানি সমাসবদ্ধ পদের পরবর্তী অংশকে বলা হয় পরপদ বা উত্তরপদ। তা পরপদ বা উত্তর, পরপদটা কি? বউ, আর উত্তরপদটা কি? শালী। তা অপশনে উত্তরপদ এটা হলো বউ, হ্যাঁ, আর সরি, এটা হলো উত্তরপদ, এটা হলো শালী, এটা কি? শালী। তাহলে তাহলে পূর্বপদ আর একটা কি? পরপদ, এটা হলো বউ, পরপদ এটা কি? বউ। তা অপশনে বউ আছে, শালীও আছে, ঠিক দেবা কোনটা? অবশ্যই বউতে টিক দিয়ে চলে আসবা। আমি বলেছি পরপদ বা উত্তরপদ, আমি কি বলি? জটিল বা মিশ্র বাক্য। ক্লিয়ার সবাই? আবার ওই যে একটা আছে না, রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব, একটা কথা আছে, রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব। অপশনে রূপতত্ত্ব আছে, শব্দতত্ত্ব আছে। পরীক্ষা সে কারক ব্যাকরণে কোন অংশে আলোচিত হয়? পরীক্ষা বলে যে সমাস ব্যাকরণে কোন অংশে আলোচিত, যদি পরীক্ষা আসে সমাস ব্যাকরণে কোন অংশে আলোচিত হয়, তুমি জানো এটা রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব। পরীক্ষায় রূপতত্ত্ব আছে, শব্দতত্ত্ব আছে, অবশ্যই রূপতত্ত্ব ঠিক দিবা। যদি কোনো রূপতত্ত্ব না থাকে তখন শব্দতত্ত্ব ঠিক দিবা। সুতরাং এখানে আপনার বউ শালী দুইটাই আছে, অবশ্যই বউতে টিক মারবেন। বউ যখন থাকবে না তখন শুধু শালীতে টিক মেরে চলে আসবেন। ক্লিয়ার? এই জিনিসটা আপনারা অনেকেই বোঝে না। হ্যাঁ, আপনারা অনেকে কি বলেন পরীক্ষা করে, আরে পরপদ উত্তর একটা দিলেই তো হয় না, এরকম কিন্তু হবে না, একটা দিলেই হবে না। তো উত্তরটা হবে পরপদ। পরপদ না থাকলে আপনি উত্তর পদে আপনি টিক দিতে পারতেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বলো, এবার বলো, বেশ বাক্যের অপর নাম কি?
12তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা আসছে, এটা বলো যে ব্যাস বাক্যের আরেক নাম কি? সরল বাক্য, যৌগিক বাক্য, বিগ্রহ বাক্য নাকি জটিল বাক্য? দ্রুত বলো। তাতে এই যে দেখো তুলিকা তুলি, তোমার শালি বানান ভুল করো, তোমাদের বানানগুলো দেখলে আমার বমি আসে। এই বিভিন্ন গ্রুপ পেজে আমি দেখি কি পরীক্ষা বানান লেখে, অমুক পরীক্ষা কবে, এই পরীক্ষা বানানটা পারে না বাঙালি। সবাই পরীক্ষা বানান ইদানিং এভাবে লিখতেছে, কারণ কি বাঙালি কি বানান কি ভুলে গেছে? পরীক্ষা বানানটা রস্বইকার হলো কবে থেকে? হ্যাঁ, আমি এই জিনিসটা দেখলে আমার খুব খারাপ লাগে যে আমরা পরীক্ষা বানানটা পারি না, আমাদের কেমনে চাকরি হবে বলেন? তাহলে কি হবে? এটা কি হবে? এই যে দেখো, তো আমি কি বললাম যে ব্যাস বাক্যের আরেক নাম কি? বিগ্রহ বাক্য। সঠিক উত্তর গ। সবাই পারছেন, এর জন্য আরেকবার থ্যাংক ইউ সবাইকে। পরে বাক্যটা দেখি আমরা। সমাস নিষ্পন্ন পদটির নাম কি বলো? সমাস নিষ্পন্ন পদটির নাম কি? 7ম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা আসছে এটা। তো সমাস নিষ্পন্ন পদটির নাম কি? সমসমান পদ, সমস্ত পদ, ব্যাস বাক্য নাকি বিগ্রহ বাক্য? দ্রুত বলো, দ্রুত 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 দ্রুত। খেয়াল করবেন, আবার বলে দেখেন, এখানে আপনাদের বারবার আপনাদেরকে কি করে হয়, যেখানে একটা ভর্তির জন্য একটা ভর্তি ফর্ম, গুগল ফর্ম দেওয়া হয়, যারা নাম্বার এখানে শেয়ার করতে চাচ্ছেন না, আপনার নাম্বারটা ওখানে গুগল ফর্ম পূরণ করে দিতে পারেন, আপনি ডিসকাউন্টে ভর্তির সুযোগ পাবেন। তো বলেন, এই যে বলে দিচ্ছে সমস্ত পদ, আমরা জানি সমাস নিষ্পন্ন পদটির নাম হলো সমস্ত পদ, সমস্ত পদ, সমস্ত পদ। দেখছেন, একবার শুধু আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি ঠান্ডা মাথায়, আপনারা সবাই পারছেন। এই যে দেখেন, তা সমাস থেকে যে প্রশ্নগুলো আসবে সেগুলো আমরা সবই পারলাম। এবারে আমরা সমাস যে 6 প্রকার পুরাতন বোর্ড বই অনুযায়ী, এর 1 নাম্বার হলো দ্বন্দ্ব সমাস। আমরা এখন দ্বন্দ্ব সমাসটা শিখব। ভালো করে খেয়াল রাখো, এই দ্বন্দ্ব বানানটাও কিন্তু চাকরি পরীক্ষা আসে। তা দেখো, দ্বন্দ্ব এই বানানে এই দয়ের নিচেও বফলা, এই দয়ের নিচেও বফলা, খেয়াল থাকে যেন। এই দ্বন্দ্ব বানানে দুইটা দয়ের নিচেই বফলা হবে, কিন্তু চমৎকার এই বানানটা আসে। পরীক্ষায় আসতে পারে দ্বন্দ্ব সমাসের আরেক নাম হলো বন্ধন সমাস। তা দ্বন্দ্ব সমাসের কাজকে বন্ধন তৈরি করে, স্বামী স্ত্রীর ভিতরে একটা মিলন ঘটিয়ে দেয়। হ্যাঁ, দুজন, একটা ছেলে একটা মেয়ের ভিতরে একটা বন্ধন সৃষ্টি করে। তার মানে এই দ্বন্দ্ব সমাসের আরেক নাম কোন সমাস? বন্ধন সমাস। এটা আপনারা অনেকেই জানতেন না। তাহলে এই দ্বন্দ্ব সমাসের আরেক নাম কি? বন্ধন সমাস। ক্লিয়ার? এরপরে দেখো, এই দ্বন্দ্ব শব্দটির অর্থ কি? এই দ্বন্দ্ব শব্দের অর্থ কিন্তু জোড়া, জোড়া লাগানো। তো দ্বন্দ্ব শব্দ পরীক্ষা অপশনে প্রথমে দেওয়া থাকবে মারামারি বা বিরোধ, কাটাকাটি, এরকম থাকবে। আসলে দ্বন্দ্ব মনে রাখবা, পরীক্ষা যদি আসে দ্বন্দ্ব শব্দের অর্থ কি, তুমি দেখবা ডিকশনারিতে লেখা আছে দ্বন্দ্ব শব্দের অর্থ মারামারি, বিরোধ, এগুলা। আসলে এই দ্বন্দ্ব শব্দের অর্থ কি, এই জিনিসটা তুমি মনে রাখবে, এটা সমাস থেকে ধরেছে তোমার প্রশ্নটা। তো দ্বন্দ্ব শব্দের অর্থ জোড়া। দ্বন্দ্ব শব্দ কি? জোড়া, জোড়া বা মিলন। এটা হলো বউ, এটা হলো শালী। সুতরাং দ্বন্দ্ব শব্দের অর্থ হলো জোড়া, জোড়া, জোড়া। ক্লিয়ার সবাই? মনে ওকে। এবার দেখো, যে সমাসে প্রত্যেকটি সমসমান পদের অর্থ প্রাধান্য থাকে তাকে দ্বন্দ্ব সমাস বলে। এই সংজ্ঞাটা মনে রাখবা। যে সমাসে প্রত্যেকটি সমসমান পদের অর্থের প্রাধান্য থাকে তাকে বলা হয় দ্বন্দ্ব সমাস। এখন এই দ্বন্দ্ব সমাস চেনার উপায় আমি আপনাদেরকে শিখিয়ে দেবো। দ্বন্দ্ব সমাস আমি একটা বললাম মা, হ্যাঁ, আর একটা শব্দ ব্যবহার করলাম বাবা। তা মা বাবা, এটা কিন্তু একটা দ্বন্দ্ব সমাস। এটা একটা কি? দ্বন্দ্ব সমাস। কারণ প্রত্যেকটি এই যে সমাসে প্রত্যেকটি সমান পদে অর্থের প্রাধান্য থাকে। যেমন মা বাবা, এটার উপর যদি আমি ব্যাস বাক্য করি তাহলে কি হয়? মা ও বাবা। এখানে মা আছে, এখানে মা বসছে, এখানে বাবা আসছে, এখানে বাবা বসছে। সুতরাং যে সমাসে প্রত্যেকটি সমান পদের অর্থের প্রাধান্য থাকে তাকে বলা হয় দ্বন্দ্ব সমাস। সংজ্ঞাটা কেন লিখে দিলাম? এই হুবহু সংজ্ঞাটা চাকরি পরীক্ষায় আসে। এখন দেখো, দ্বন্দ্ব সমাস চেনার উপায়। তুমি কিভাবে পরীক্ষার হলে মনে রাখবা, তুমি কিভাবে পরীক্ষার হলে দেখবা এটা দ্বন্দ্ব সমাস, মনে রাখবা। দ্বন্দ্ব সমাসে পূর্বপদ আর পরপদ দেখবা এর 90% নাউন, 90% কি 98% বা 99% দেখবা দুটোটাই নাউন থাকে। পূর্বপদ নাউন থাকে, পরপদ নাউন থাকে। এখন দেখো, তা দ্বন্দ্ব সমাস কেমনে শিখবো? তোমার চোখের সামনেই ভাসবে, হয় দুটো ব্যক্তির ছবি, না হয় দুটো বস্তুর ছবি, না হয় দুটো প্রাণীর ছবি, ঠিক আছে? একদম না হয় দুটো পাহাড় পর্বতের ছবি। যেমন আমি বললাম আমি আম আর লিচু খাবো, পরীক্ষা আসলো আম লিচু কোন সমাস? তুমি ভাবো তো, আম একটা বড় একটা জিনিস, ফল, লিচু ছোট্ট একটা ফল। তা দুটো কিন্তু একদম আলাদা করা যায়, একদম আলাদা দুটো বস্তু। সুতরাং এইটা হলো দ্বন্দ্ব সমাস। তুমি বললাম এই হাঁস মুরগি, তুমি ভাবো হাঁস মুরগি, তোমার চোখের সামনে হাঁস প্যাক পাক করে এরকম একটা ছবি ভাসলো, আর মুরগি একটা কক কক করে একটা শব্দ বললো। তাহলে হাঁস মুরগি পরীক্ষা কোন সমাস? অবশ্যই দ্বন্দ্ব সমাস। এরপর আসলো সাগর নদী।
সাগর এটা বিশাল আকৃতি, নদী একটু ছোট, তো দুটা আলাদা জিনিস। তো সাগর নদী এটা কি সমাস? দ্বন্দ্ব সমাস। কি সমাস? দ্বন্দ্ব সমাস। এরপর আসলো প্রেমিক প্রেমিকা। প্রেমিকের চেহারাটা কেমন? নাসির স্যারের মতো। আর প্রেমিকের মানে প্রেমিকার চেহারাটা কেমন? একটা মেয়ের মতো। দুটো সম্পূর্ণ আলাদা, সুতরাং এটাও দ্বন্দ্ব সমাস। দম্পতি, দম্পতি বলতে কি বোঝায়? এর ভিতরে একটা কিউট একটা নারী আছে, কিউট একটা পুরুষ আছে, সুতরাং দম্পতি একদম নতুন যারা বিয়ে করেছে তাদেরকে আমরা দম্পতি বলি। তো এই দম্পতিটাকে একদম দেখবা যে একদম সম্পূর্ণ রক্তে মাংসে গড়া দুটো আলাদা প্রাণী, সুতরাং এটাও একটা দ্বন্দ্ব সমাস। দুটো আলাদা করা, এক কথায় পূর্বপদ থেকে পরপদ যদি তুমি আলাদা করতে পারো তাহলে সেটার নামই দ্বন্দ্ব সমাস। এটা আছে কলম, এটা একটা হাত। কলম যখন বলছি, কলম পুরো একটা লম্বা জিনিস, আর হাত এটা একটা বোঝাই যায় কেমন একটা হাতের ছবি। তাই পরীক্ষা বললাম হাত কলম কোন সমাস? অবশ্যই দ্বন্দ্ব সমাস, কারণ হাঁস একটা আলাদা জিনিস, এই হাত আর কলম টোটাল আলাদা করা যায়। শুধু হাত কলম এটা একটা দ্বন্দ্ব সমাস, দ্বন্দ্ব সমাস, দ্বন্দ্ব সমাস। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে দ্বন্দ্ব সমাস চেনার উপায় হলো পূর্বপদ থেকে পরপদটা সম্পূর্ণ আলাদা করা যায়, অর্থাৎ সম্পূর্ণ দুটো ব্যক্তিকে বোঝাবে, না দুটো বস্তুকে বোঝাবে, না দুটো প্রাণীকে বোঝাবে। যেমন এটা একটা ঘড়ি আর একটা শার্ট। পরীক্ষা আসলো ঘড়ি শার্ট কোন সমাস? ঘড়ি শার্ট, ঘড়ি একটা আলাদা জিনিস, শার্ট একটা আলাদা জিনিস, শুধু এটা একটা দ্বন্দ্ব সমাস। বলো দ্বন্দ্ব সমাসটা ক্লিয়ার কিনা? বলো দ্বন্দ্ব সমাসটা ক্লিয়ার কিনা? দ্বন্দ্ব সমাসটা ক্লিয়ার কিনা বলো? উভয় পদের সমান অর্থ প্রাধান্য পায় কোন সমাসে? দ্বন্দ্ব সমাসে। যেমন হাত কলম, হাত কলম উভয় পদ অর্থের প্রাধান্য পায় একেবারে। এবার দেখো পূর্বপদ ও পরপদ দুটো আলাদা অর্থ হবে, দুটো আলাদা না? আমি বললাম কি, দেখো আমি বললাম কি লিখলাম? জামাই, এবার লিখলাম বউ। তা জামাই একটা টোটাল আলাদা জিনিস, বউ একটা আলাদা জিনিস, সুতরাং এটাও কিন্তু দ্বন্দ্ব সমাস। আবার যদি বলে বউ আর একটা বললাম শালি, দেখো শালি একটা আলাদা জিনিস, বউ একটা আলাদা জিনিস। বউ নিয়ে রাতে ঘুমানো যায়, শালি নিয়ে রাতে ঘুমানো যায় না, দুটো একদম আলাদা না? বলো দেখো শালির চেহারাও একই হতে পারে, বউয়ের চেহারাও একই হতে পারে, আসছে না? জমজ একই হতে পারে, কিন্তু তুমি দেখো বউ আর শালির মধ্যে তাহলে পার্থক্যটা কি? বউ নিয়ে রাতে তুমি একসাথে ঘুমাইতে পারবা, কিন্তু শালি নিয়ে তুমি একসাথে ঘুমাতে পারবা না, সুতরাং দুটা একদম আলাদা জিনিস, সুতরাং বউ শালি এটা একটা দ্বন্দ্ব সমাস। তাই এখানে উভয় পদে অর্থের প্রাধান্য পাইলো, পূর্বপদ ও পরপদ দুটো আলাদা অর্থ হয়ে গেল। এবার দেখো উভয় পদে একই ধরনের পদ থাকবে, দেখো এখানে পদ থাকে, এখানে বউ এটাও নাউন, শালি এটাও নাউন, জামাই এটাও নাউন, বউ এটাও নয়। আবার যদি বলি যে সে, এটা কোন সমাস? যে এটাও প্রনাউন, সে এটাও প্রনাউন, মানে এটাও সর্বনাম এটাও সর্বনাম, এটাও কিন্তু কি? এটাও কিন্তু দ্বন্দ্ব সমাস। অর্থাৎ দ্বন্দ্ব সমাসে তোমার নাউন হলে দুইটাই নাউন হবে, নাউন হলে দুইটাও নাউন হবে, যদি তোমার নাউন হলে দুইটাই নাউন হবে, অ্যাডজেক্টিভ হলে দুইটাই অ্যাডজেক্টিভ, প্রোনাউন হলে দুইটাই প্রোনাউন, এরকম আর কি। ক্রিয়াপদ হলে দুইটাই ক্রিয়া, সাধারণত দুইটাই নাউন হয়, আর দুইটা প্রোনাউন হতে পারে, দুইটা ভার্ব হতে পারে। ক্লিয়ার 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 ক্লিয়ার। রিক্স নিয়ে ক্লাস করা যায় না কেন? কি হয়েছে আবার? ক্লিয়ার ক্লিয়ার স্যার, ক্লাস হেডফোন ছাড়া করা সম্ভব না কেন? কি হয়েছে তোমার? বাসায় কি ঢোল বাজতেছে? ঢোল বাজতেছে, ঢোল বাজতেছে? কি বললাম? কিছুই তো বলি না আমি। এবারে দেখো, এবার ব্যাস বাক্যে ও, ব্যাস বাক্যে তুমি যদি ব্যাস বাক্য করো, যেমন বউ শালী, যদি ব্যাস বাক্য করে বউ ও শালী এটা বলতে পারবা, বউ এবং শালী এটা বলতে পারবা, বউ আর শালী এটা ব্যবহার করতে পারবা। সবচেয়ে স্মার্ট হলো ও। তা ও এবং আর এই যে কোনো তিনটা, এই যে কোনো তিনটা সংযোজক অব্যয় তুমি ব্যবহার করতে পারো, এটাকে যোজকও বলা হয়। যে কোনো তিনটা একটা তুমি ব্যাস বাক্য ব্যবহার করতে পারবা। থেকে জামাই ও বউ, জামাই বউ, যে ও সে, যে সে, তা সাধারণত আমরা ও ব্যবহার করব। তা দ্বন্দ্ব সমাসে ব্যাস বাক্যের মাঝখানে কি বসে? ও এবং আর। আমরা সাধারণত ও ব্যবহার করব। কি ব্যবহার করব? ও। মন থাকবে, মন থাকবে। ওকে, তাহলে আমরা পরেরটা কি হবে? পরেরটা কি হবে শোনেন, আপনারা যে কি বলেন না আমি বুঝি না কিছু। একমাত্র আমি না আছি স্যার বাংলা ক্লাস শরিয়া মোতাবেক পড়াই, অন্য যে বাংলা টিচার গুলা দেখেন তো তারা শরিয়া মোতাবেক পড়ায় কিনা। আমি একমাত্র বাংলা ক্লাস শরিয়া মোতাবেক পড়াই সব সময়, শ্রীকৃষ্ণ কীর্তন পর্যন্ত শরিয়া মোতাবেক আপনাদের পড়াই। এরপরে যদি আপনারা এরকম বলেন তাহলে হবে ক? আচ্ছা এবার দেখো দ্বন্দ্ব সমাসের শ্রেণী বিভাগটা তুমি কিভাবে জানলা? স্যার দ্বন্দ্ব সমাস চেনার উপায় তো বুঝেই গেছি, একদম পূর্বপদ থেকে পরপদ আলাদা হয়ে যাবে, এবং 99% উদাহরণগুলাই কি হয়? নাউন হয়, দুইটাই পূর্বপদ নাউন হয়। দ্বন্দ্ব সমাসের শ্রেণী বিভাগ যদিও আসে, দ্বন্দ্ব সমাস কত প্রকার? দ্বন্দ্ব সমাস কিন্তু নির্দিষ্ট কোনো প্রকারভেদ নাই, অনেক প্রকার হতে পারে। হ্যাঁ, কোনো 2 প্রকার নাই, 5 প্রকার, 10 প্রকার, 9 প্রকার এরকম কিন্তু নাই। যে সমাস কি দ্বন্দ্ব সমাস অনেক প্রকারের হতে পারে, অনেক প্রকারের হতে পারে। মন থাকবে। ওকে, এবার দেখো
মিলনার্থক দ্বন্দ্ব। এখন এই মিলনার্থক দ্বন্দ্বটা কি? এক নম্বরে মিলনার্থক দ্বন্দ্ব, স্যার মিলনার্থক দ্বন্দ্বটা কি বুঝতেই পারতেছেন, এটা পূর্বপদের সাথে পরপদের একটা রিলেশন থাকবে, একটা মিল থাকবে, একটা সম্পর্ক থাকবে, এটাকে বলে মিলনার্থক দ্বন্দ্ব। পূর্বপদের সাথে পরপদ একটা কি থাকবে? একটা রিলেশন থাকবে। কি বলছে? একটা রিলেশন থাকবে, সেটা ব্লাড রিলেশনও হতে পারে, হ্যাঁ একটা রিলেশন থাকবে। আর পূর্বপদ আর পরপদ একটা মিল থাকবে, একটা কি থাকবে? মিল থাকবে। আমি যদি তোমার সাথে বলি এই আমি চা বিস্কিট দাও তো, চায়ের সাথে বিস্কুটের কিন্তু একটা মিল আছে। তা চাও নাও বিস্কিটও নাও, শুধু চা বিস্কুট, চায়ের চেহারাটা আলাদা একটা কাপে থাকে, বিস্কিট একটা আলাদা প্যাকেটে থাকে, সুতরাং চা বিস্কুট এটা কিন্তু দ্বন্দ্ব সমাস। এবং কোন দ্বন্দ্ব সমাস? এটা কিন্তু মিলনার্থক দ্বন্দ্ব। কিন্তু যদি বলি চা আপেল, চায়ের সাথে কেউ আপেল খায়, দেখেছো আপেল ভিজে ভিজে খায়। যদি আসে চা কলা, এটাও কিন্তু দ্বন্দ্ব সমাস। কিন্তু চা কলা এটা কি কখনো কি মিলনার্থক দ্বন্দ্ব হতে পারে? চায়ের সাথে কলার কোনো দিকেও কোনো মিল আছে? একদম মিল নেই, সুতরাং এটা কিন্তু মিলনার্থক দ্বন্দ্ব হবে না। যদি বলি চা রুটি, হ্যাঁ স্যার মিল আছে। চা টোস্ট, এটার মিল আছে। চা টোস্ট, চায়ের সাথে টোস্ট একটা মিল আছে, চায়ের সাথে রুটির একটা মিল আছে, আমরা কিন্তু খাই, সুতরাং এগুলো হলো মিলনার্থক দ্বন্দ্ব। ক্লিয়ার? এবার দেখো আমি যদি বলি মা বাবা, তো মায়ের সাথে বাবার কিন্তু একটা মিল আছে, তাই না? তাদের ভিতরে একটা রিলেশন আছে। ভাই বোন, তাদের ভিতরে একটা রিলেশন আছে। মাসি পিসি, তাদের ভিতরে একটা রিলেশন আছে। সুতরাং এরকম ব্লাড রিলেশন যাদের ভিতরে আছে, এগুলা প্রেমিক প্রেমিকা, তাদের ভিতরে একটা রিলেশন আছে, এগুলোকে বলা হয় মিলনার্থক দ্বন্দ্ব। তো এখানে উদাহরণগুলো কি কি আছে দেখো। এখানে ভাই বোন, পিতা ও পুত্র, পিতার সাথে পুত্র তো একদম ব্লাড রিলেশন আছে। এবার দেখো মশার সাথে মাছির একটা চমৎকার মিল আছে। তুমি দেখো মশারও দুইটা পাখা থাকে, মাছির এরকম দুইটা ছোট্ট পাখা থাকে। শুধু এই কীট পতঙ্গ দুইটার সাথে কি আছে? একই প্রজাতির একটা মিল আছে, এটাকে বলে মিলনার্থক দ্বন্দ্ব। গান বাজনা, গানের সাথে বাজনা ধুমতারাক্কা, বন্দে মায়া লাগাইছে, প্রীতি শিখাইছে, দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। এই গানের সাথে কিন্তু হালকা যদি তাল থাকে, তাহলে এটার কিন্তু একটা মিল আছে। সুতরাং গান বাজনা যদি পরীক্ষা আসে, এটা মিলনার্থক দ্বন্দ্ব। সোনার সাথে রূপা, শুধু স্বর্ণের তুমি যদি অলংকার বানাও, নাকফুল বানাও, কানে দুল বানাও, গলার চেইন বলা, হাতের রুলি বানাও, তাহলে এগুলা শুধু স্বর্ণ দিয়ে তৈরি করে না, ওর ভিতরে কিন্তু রূপাও থাকে। সুতরাং স্বর্ণ রূপা মিলিয়ে একটা গহনা তৈরি হয়। সুতরাং স্বর্ণের সাথে রূপার একটা মিল আছে। কি আছে? মিল আছে। আর রূপা বানান কিন্তু রয় রস্যু আবার দীর্ঘার মাইরো না। চায়ের সাথে বিস্কুটের মিল আছে। লুচি মিষ্টি, এই যে লুচি যে আমরা খাই, মিষ্টি দিয়ে ভিজে ভিজে খাই, সুতরাং লুচির সাথে যদি সবজি খাও, সেটাও মিলনার্থক দ্বন্দ্ব। আর যদি আসে লুচি তেঁতুল হবে, তেঁতুল দিয়ে কেউ লুচি খায়? খায় না, সুতরাং সেটা মিলনার্থক দ্বন্দ্ব হবে না। জিন পরি, জিনদের সাথে পরির একটা চমৎকার মিল আছে, শুধু এটা মিলনার্থক। এই যে মাসি পিসি, মা বাবা, মাছ ভাত, হ্যাঁ এই যে গান বাজা, দম্পতি, দোয়াত কলম, এগুলো সবই হলো মিলনার্থক দ্বন্দ্ব। ক্লিয়ার সবাই? মনে থাকবে? আচ্ছা বলো না, এই যে বলো, ক্লিয়ার সবাই? এটা কি মিলনার্থক? বলো মিলনার্থক বুঝছো? তার মানে দেখো সাধারণত মিল বা রিলেশন অর্থে যে দ্বন্দ্ব সমাস হয়, তাকেই বলা হয় মিলনার্থক দ্বন্দ্ব। এত সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি, এর বাইরে আসবে না, এর বাইরে আসবে না। পরের প্রশ্ন দেখো। দেখো খ নাম্বার কি বলো? খ নাম্বার কি দেখো? খ নাম্বার বলছে এখানে বিরোধাত্মক দ্বন্দ্ব। তুমি বুঝতেই পারতেছো, বিরোধ দ্বন্দ্ব মানে পূর্ব পদের সাথে পরপদের একটা বিরোধ থাকবে। যেমন ডিপজল, সাকিব খান, ডিপজলের সাথে সাকিব খানের কি আছে? বিরোধ আছে। কি আছে? বিরোধ আছে। তাহলে এই জিনিসগুলা আওয়ামী লীগ বিএনপি, তা আওয়ামী লীগের সাথে বিএনপির একটা কি আছে? বিরোধ আছে, বিরোধ আছে, বিরোধ আছে। আওয়ামী লীগের সাথে বিএনপির একটা কি আছে? বিরোধ আছে, বিরোধ আছে, বিরোধ আছে। ক্লিয়ার? স্যার দুধ ভাত, আচ্ছা দুধ ভাত মিল আছে। আচ্ছা আমি বললাম দুধ ভাত, হ্যাঁ দুধ ভাত কি বলতো? দুধ ভাত কিন্তু কখনোই মিলনার্থক হবে না। ওটা কিন্তু যখন বা দুধ ভাত বলতো, এটা খাবার হয়ে গেছে, একটা নাম আছে। পূর্বপদ পরপদ মিলে যদি একটা বোঝায়, তাহলে সেটা আবার কর্মদ্বারায় সমাস হয়ে যাবে। দুধ ভাত কিন্তু মধ্যপদ হলো কর্মদ্বারায় সমাস। দুধ ভাত একটা খাবারের নাম। যেমন ঝালমুড়ি, তোমার চোখের সামনে কি একটা ঝাল ভাসতেছে, একটা মুড়ি ভাসতেছে, এরকম না। তা ঝালমুড়ি কিন্তু কর্মদ্বারায় সমাস, কারণ পূর্বপদ পরপদ মিলে যদি একটা বোঝায়, তাহলে সেটা কিন্তু কর্মদ্বারায় সমাস হয়ে যায়। তুমি যখনই বললাম আমি দুধ ভাত, তা দুধ ভাত যখনই বললাম একটা খাবারের নাম হয়ে গেল। কিন্তু যখন বললাম মাছ ভাত, মাছ ভাত বলতে কিন্তু খাবারের নাম বোঝায় নাই। মাছ একটা আলাদা জিনিস, ভাত একটা আলাদা জিনিস বুঝেছে। সুতরাং মাছ ও ভাত
এটা কিন্তু দ্বন্দ্ব সমাস, মিলনার্থক দ্বন্দ্ব। কারণ মাছে ভাতে বাঙালি আমরা বলি, কিন্তু মাছে ভাতে বাঙালি, সুতরাং মাছ ভাত যদি পরীক্ষা আসে সেটা কিন্তু মিলনার্থক দ্বন্দ্ব। কিন্তু যদি বলে দুধ ভাত, এটা আলাদা একটা খাবারের নাম হয়ে গেছে। দুধ মিশ্রিত ভাত সমান সমান দুধ ভাত। তুমি যদি বলো মাছ মিশ্রিত ভাত সমান সমান মাছ ভাত, এটা হয় নাকি? আমরা বলি মাছে ভাতে বাঙালি, আর কেউ তো মাছে ভাতে বাঙালি বললাম কি, এখানে মাছ কি মাইকে 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 খায় একসাথে? এরকম না, মাছ একটা আলাদা জিনিস, ভাত একটা আলাদা। সুতরাং মাছ ভাত যদি বলে মিলনার্থক দ্বন্দ্ব। আর যদি বলে দুধ ভাত, বলতে একটা খাবারের নাম দুধ মিশ্রিত ভাত সমান সমান দুধ ভাত। তোমার দুধ ভাত যখনই বললাম, তুমি তুমি তোমার চোখের সামনে দুধ ভাসতেছে এরকম না, আবার ভাত ভাসতেছে এরকম না। দুধ ভাত বলতে তোমার ছোটবেলা মা যেভাবে দুধের ভিতরে ভাত দিয়ে মাখাই তোমার খাওয়াই দিত, ওই ছবিটা তোমার ভেসে উঠছে। সুতরাং একটা দ্রব্যের ভেসে উঠলো, খাবারের নাম দুধ ভাত, সুতরাং দুধ ভাত হবে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। ক্লিয়ার সবাই? তাহলে দেখো, পূর্বপদ ও পরপদের মধ্যে যদি শত্রুতা বোঝায়, পূর্বপদ ও পরপদের মধ্যে একটা শত্রু থাকবে। একজন বলছে স্যার জামাত শিবির কোন সমাস একটু বলবেন? আচ্ছা, জামাত শিবির, জামাত শিবির, এখন তুমি যখন বলো জামাত শিবির বলতে একটা জামাত একটা আলাদা জিনিস, শিবির একটা আলাদা জিনিস। তুমি যদি দুটা আলাদা ভাবো, জামাত শিবির বলতে একটাই বোঝায় আসলে। এত বলতো জামাত ও শিবির, জামাত শিবির দুটো আলাদা, এটা কখনো তারা দলটা আলাদা করে না, একটাই বোঝায়। ওরা কর্মধারার ভিতরে ফেলে দিবা, ঠিক আছে? তারা কিন্তু একটাই দল ওখানে। আচ্ছা, এবার বলো পূর্ব, কিন্তু আসলে আমাদের দৃষ্টিতে কিন্তু সমাসের দৃষ্টিতে জামাত একটা আলাদা, শিবির একটা আলাদা। এটা কিন্তু সাধারণত আমাদের দ্বন্দ্ব সমাসের ভিতরে পড়ে যায়। এটা পরীক্ষা কখনো আসবে না, সুতরাং এই ধরনের প্রশ্ন না করাটাই বেটার। বিরোধাত্মক দ্বন্দ্ব, বিরোধ মানে পূর্ব পর্বের সাথে একটা বৈরী সম্পর্ক থাকবে। যেমন যেমন সাপ আর বেজি, তুমি দেখো সাপ আর বেজি যদি তুমি এক জায়গায় রাখো, ওরা ফোস ফোস করবে, ঠিক আছে? তাহলে বোঝাই যায় এই দুজনের মধ্যে একটা সম্পর্ক আছে। আমার পরীক্ষা আসে ওহি নকুল, কি আছে? ওহি নকুল, ওহি নকুল একই জিনিস কিন্তু। ওহি মানে সাপ, নকুল মানে বেজি, এটাও বিরোধ দ্বন্দ্ব। আবার বলো সাপ নেউল, একই জিনিস, সাপ আর নেউল, নেউল মানে বেজি, সাপ মানে সাপ। তা এটাও একই জিনিস, এটাও একই জিনিস, এটাও একই জিনিস, তিনটা কিন্তু একই জিনিস। দা আর কুমড়া, দায়ের সাথে কুমড়া, এটা আমি ছোটবেলা থেকে পড়ে এসেছি। কুমড়া কি করে? দাও, যখনই কুমড়ার পাশে দাও থাকে, কুমড়ার দাও দিয়ে কেটে ফেলায়। এটা হলো বিরোধ, এটার ভিতরে কি আছে? বিরোধ। তারপর দেখো স্বর্গ আর নরক, কারণ স্বর্গ একটা সম্পূর্ণ আলাদা, নরক একটা আলাদা। কেউ স্বর্গের মানুষ নরকে যেতে চায় না, সুতরাং এটা কখনো বিপরীত দ্বন্দ্ব দিবা না। পরীক্ষা যদি আসে স্বর্গ নরক কোন দ্বন্দ্ব সমাস, অবশ্যই তোমার বিরোধ দ্বন্দ্ব। পরীক্ষা যদি বিরোধ না থাকে সেক্ষেত্রে তুমি বিপরীত দ্বন্দ্বের টিক দিয়ে চলে আসবে। একটা কনফিউশন প্রশ্ন, যদি পরীক্ষা আসে স্বর্গ নরক কোন সমাস, অবশ্যই বিরোধ দ্বন্দ্ব টিক দিবা। যদি অপশন বিরোধ না থাকে তখন তুমি বিপরীত দ্বন্দ্বের টিক দিয়ে চলে আসবা। এবার দেখো আদা কাজ করা, আমরা এই জিনিসটা নিয়ে অনেক বিপদে পড়ি। আদা আর কাজ করা, তুমি দেখবা আদা আর কাজ করা যদি একসাথে রান্না করো, তুমি দেখবা ওই কাঁচকলা সহজে সিদ্ধ হবে না, হবে না, হবে না। তাহলে আদা আর কাঁচকলা একত্রে যদি সিদ্ধ করো, কাঁচকলা সিদ্ধ করার ভিতরে আদা দিয়ে দাও, ওই কাঁচকলা সহজে সিদ্ধ হবে না, কারণ এই দুইটার ঔষধি গুণ সম্পূর্ণ আলাদা। আদা তুমি দেখো ঔষধি গুণ কিভাবে আলাদা। আদা আর কাঁচকলা, কাঁচকলা খায় কেন? যদি কারো ডায়রিয়া হয়, যদি কারো পাতলা পায়খানা হয়, ডিসেন্ট্রি হয়, তুমি ধুমাইয়া ডাক্তার বলে কাঁচা কলা খাও। তা কাঁচা কলা খাইলে কি হয়? তোমার পেটটা কি হবে? পাতলা পায়খানা থেকে রক্ষা পাবে। আবার এই কাঁচকলা খেলে এটা। আবার আদা যদি আপনার কোষ্ঠকাঠিন্য হয়, আরে কষা হয়, 2-3 দিনও পায়খানা হচ্ছে না, তখন আপনি আদা খান, হ্যাঁ আদা খান, দেখবেন আপনার আবার পায়খানা স্বাভাবিক হয়ে যাবে। সুতরাং দুইটার ঔষধি গুণও কিন্তু আলাদা। সুতরাং আদা আর কাঁচকলা এটা হলো বিরোধার্থক দ্বন্দ্ব, বিরোধার্থক দ্বন্দ্ব, বিরোধার্থক দ্বন্দ্ব। ক্লিয়ার? মনে থাকবে? মনে থাকবে? মনে থাকবে তো? মনে থাকবে তো? ওকে। এবারে দেখো দেব দানব, দেবতাদের সাথে দানবদের একটা শত্রুতা সবসময় থাকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শত্রু মিত্র, শত্রু আর মিত্র বোঝাই যাচ্ছে, এটা বিরোধ আছে। সত্তা সত্য, অর্থাৎ সত্য অসত্য, সত্তা সত্য মানে সত্য অসত্য। তো সত্তা সত্য এটাও কিন্তু, এটা অনেকবার চাকরি পরীক্ষা আসছে, এটা হলো বিরোধ দ্বন্দ্ব, বিরোধ দ্বন্দ্ব, বিরোধ দ্বন্দ্ব। ক্লিয়ার? 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 বুঝতেছেন সবাই? মনে থাকবে? স্যার পার্থক্যগুলো বুঝিয়ে দিবেন কি আগেরটার সাথে? স্বাধীন মিয়া, তুমি দেখো পার্থক্যগুলো বুঝাই। আচ্ছা, এই যে সাপ আর নেউল, এটা হলো বিরোধ দ্বন্দ্ব, বোঝাই তো যায়। কিন্তু আমি বলছিলাম চা বিস্কুট, এ চায়ের সাথে এই যে এখানে দেখো আমি লিখলাম চা বিস্কুট, এটা তো মিলনার্থক দ্বন্দ্ব। চায়ের সাথে বিস্কুটের কি কোনো বিরোধ আছে? চায়ের সাথে বিস্কুট মিল, ওরা মিলে থাকে। একটা দোকানে গেলে মামা একটা চা দানতে, একবার বিস্কুট ছিঁড়ে কে ভিজে ভিজে খায়। টিউশনি করতে যান, চায়ের সাথে ভিজে ভিজে খাইতেছেন, মিলনার্থক দ্বন্দ্ব। আমি তো বলছি মিলিত মানে পূর্বপদ পরপদের সাথে একটা মিল থাকবে, একটা ব্যালেন্স থাকবে, মিল থাকবে, অথবা কোনো একটা রিলেশন থাকবে, একটা রিলেশন থাকবে এটা। আর বিরোধ মানে পূর্বপদ পরপদের সাথে একটা বৈরী সম্পর্ক থাকবে।
শত্রুতা। পরেরটা দেখো, পরেরটা তাড়াতাড়ি, পরেরটা দেখো, পরেরটা কি বলো, পরেরটা কি বলছে এখানে, বিপরীতার্থক দ্বন্দ্ব। তুমি বুঝতে পারতেছো বাংলা ভাষায় যত প্রকার বিপরীত শব্দ আছে সবগুলো এর ভিতরে পড়ে যাবে। যত প্রকার বাংলা ভাষায় বিপরীত শব্দগুলো আমাদের আছে, উঁচু নিচু, আসা যাওয়া, জল স্থল, এগুলো বিপরীত শব্দ না? লেন দেন, এগুলো লেন দেন, দেওয়া নেওয়া, সব বিপরীত শব্দ। বাংলা ভাষায় যত বিপরীত শব্দ আছে সবই হলো বিপরীত দ্বন্দ্ব। এখন দেখো, যেমন জমা খরচ, তুমি জমা রাখলা, ওদিকে খরচ করে ফেললে, তাহলে সম্পূর্ণ বিপরীত। এবার দেখো আলো ছায়া, আলো মানে কি ফক ফাঁকা, আর ছায়া মানে অন্ধকার, এরকম আলো ছায়া। আয়, আবার ছায়া মানে পেটিকোট, বুঝছো না? মেয়েরা যে পেটিকোট পরে শাড়ি নিচে, ওইটা আবার বুঝছো না। আলো এ বিপরীত শব্দ কি? ছায়া। এবার আয় ব্যয়, তুমি আয় করবা, ব্যয় করবা। ছেলে বুড়ো, ছেলে স্যার ছেলে মেয়ে হবে না? হবে। ছেলে বুড়ো এটা আসলে স্মার্ট, ছেলে বুড়ো স্যার ছেলে মেয়ে এটা হবে না? ছেলে মেয়ে। সাধারণ ছেলে মেয়ে সাধারণ দ্বন্দ্ব ভিতরে পড়ে। ছেলে মেয়ে কোন দ্বন্দ্ব? সাধারণ দ্বন্দ্ব। যদি পরীক্ষা আসে ছেলে মেয়ে কোন দ্বন্দ্ব? সাধারণ দ্বন্দ্ব। যদি অপশনে সাধারণ দ্বন্দ্ব না থাকে সেক্ষেত্রে আপনি ছেলে মেয়ে বিপরীত দ্বন্দ্বে টিক দিয়ে চলে আসবে। আর যদি পরীক্ষায় ছেলে মেয়ে কোন দ্বন্দ্ব, অপশনে বিপরীত আছে, সাধারণ দ্বন্দ্ব আছে, অবশ্যই সাধারণ দ্বন্দ্বে টিক দিবেন। সাধারণ দ্বন্দ্ব না থাকলে ছেলে মেয়ে আপনি বিপরীত দ্বন্দ্বে টিক দিয়ে চলে আসবেন। সাধারণত ছেলের বিপরীত শব্দ হলো বুড়ো, ছেলের বিপরীত শব্দ কি? বুড়ো বুড়ো বুড়ো। লাভ লোকসান, টক মিষ্টি, ভালো মন্দ, দেনা পাওনা, বেচা কেনা, ইতর ভদ্র, সাদা কালো, সাদার বিপরীত কি? কালো। লেন দেন, অগ্র পশ্চাৎ, পারবো না? যত প্রকার বিপরীত শব্দ সবই হবে। হ্যাঁ, রাত দিন, ভেরি গুড, মনে থাকবে। অনাবিয়া ইসলাম স্যার, বরিশালে কোন জায়গায় বাসা আপনার? বেবি, আমার বরিশালে জমি কিনে রাখছি কিন্তু বাসা করতে পারি না এখনো। আল্লাহ, কি একটা অবস্থা, অনেক আগে জমি কিনে রাখছি কিন্তু কাশীপুরে, কিন্তু সে জমিতে এখন বাড়ি করতে পারি নাই, বুঝছেন? ঢাকায় করে ফেলাইছি, করার কথা ছিল বরিশালে কিন্তু না করে ঢাকায় করে ফেলাইছি। কি করুন কও? বাড়িটা করে ফেলাইলাম ঢাকায়। এবার বলো কোনটা, এবার কোনটা, কোনটা বলো, কোনটা বলো, কোনটা বলো, ধরতে বলো, দুটো বলো, এবার বলো, এবার বলো। সমার্থক দ্বন্দ্ব। স্যার সমার্থক দ্বন্দ্বটা কিন্তু বুঝতেই পারতেছো, আমাদের সমার্থক শব্দ পড়ি না? অগ্নির সমার্থক শব্দ কি? হ্যাঁ, নদীর সমার্থক শব্দ কি? এগুলো পড়ছি না আমরা? কবুতরের সমার্থক শব্দ কি? এগুলো। সমার্থক শব্দটা মানে কি? অর্থাৎ পূর্বপদ আর পরপদটা একটা সেম অর্থ প্রকাশ করবে, সেম অর্থ। যা আমি বললাম, এই প্লিজ একটা চিঠি দিও। কিন্তু আগের যুগে প্রেম প্রীতি কেমন ছিল জানো? যখন মোবাইল ফোন ছিল না, চিঠির প্রেম ছিল। আবার অনেকে পত্র দিত, হ্যাঁ, পত্রটা পাই কি খুশি হইতো। তা পত্র আর চিঠি সেম জিনিস কিন্তু। আবার রাজাকে কেউ রাজা বলতো, কেউ তাকে বাদশাহ বলে ডাকতো। তো বাদশাহ যে আর রাজা সেম চেহারার মানুষ কিন্তু, এই জন্য রাজা বাদশাহ সেই মতো। আবার হাট বাজার একই জিনিস। গ্রামে হাটে অনেক কিছু কি মানুষ কেনা বেচা করে, পশা সাজিয়ে বসে থাকে, তুমি বাজারও সেম জিনিস, মানুষ পশা সাজিয়ে বসে থাকে। এই জন্য একই ধরনের চেহারা। এই জন্য এগুলো রাজা বাদশাহ, চিঠি পত্র, মোল্লা মৌলবী, হাট বাজার, এগুলো হলো সমার্থক দ্বন্দ্ব। এই দেখো, চিঠি পত্র। এই তোর কি লজ্জা বলতে কিছুই নেই? এ তো শরম করে না? ওই যাহাই শরম তাহাই লজ্জা, একই জিনিস না? এই না আমি না, যা না, যা বল না, প্রপোজ দে দোস্ত, যা না মেয়েটার কাছে বল না। এদের না 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 দোস্ত আমি যাবো না, আমার শরম করে, আমার শরম করে। আবার বলে কি না দোস্ত আমার না অনেক লজ্জা করে, কেমনি মেয়েটারে বলবো যে আই লাভ ইউ, এটা বলো তো যায় না। দূর, আরেকদিন বলতো আজকে না, আছে কালকে বলবো, কালকে টাইনে লই যায়, টাইনে লই যায়, টাইনে লই যায়, না কালকে বলবো না। এই যে লজ্জাও একই জিনিস, শরমও একই জিনিস। তা লজ্জা শরম, তাই পূর্বপদ আর পরপদ যদি একই অর্থ প্রকাশ করে তাহলে সেটা সমর্থক দ্বন্দ্ব হয়ে যায়। যেমন গোলা গুলি একই জিনিস কিন্তু। ব্যবসা বাণিজ্য, ব্যবসা বাণিজ্য কিন্তু বয়জাফল আকার। রাজা বাসা, খাতাপত্র, ছাই ভস্য। এই ছাই আর ভস্য, এটা অনেকবার চাকরি পরীক্ষা আসছে কিন্তু। ছাই তো জিনিস আগুনে পোড়ানোর পর যে অবশিষ্ট থাকে ওটা আবার ভস্য বলা হয়, একই জিনিস কিন্তু। বইও যা পুস্তকতা একই জিনিস, মোল্লা যা মৌলবিতা একই জিনিস। ক্লিয়ার? তা পূর্বপদ আর পরপদ যদি একই হয়, স্যার পিটি পেয়েছেন কেউ কখনো? সিটি পেয়েছেন কেউ কখনো? এই সিটি পাইছেন? বলেন তো। চিঠি 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 আমি পাইছিলাম, হ্যাঁ আমি পাইছি। ছোটবেলায় যখন পড়ি তখন আমি চিঠি পেয়েছিলাম। যখন এইটে যখন পড়ি তখন চিঠি পেয়েছিলাম। না, একটা মেয়ে আমাকে চিঠি দিয়েছিল, মনে আছে? আমিও দিছি, আমারও দিছি, মনে আছে, চিঠি পেয়েছি, ভালো লাগে তখন। ওই চিঠি পাওয়ার যে মজা, এটা কি বুঝবা, ওই প্রেমের মজাটাই আলাদা। ছোট্টবেলা চিঠির প্রেমের মজাই আলাদা। এবার দেখো, সহচর বা প্রায় সমার্থক দ্বন্দ্ব। স্যার এটা আবার কি? সহচর দ্বন্দ্বটা কি? এর আরেকটা প্রায় সমার্থক। তার মানে সহচর মানে একটার সাথে আর একটা থাকে, হ্যাঁ, বউয়ের সাথে জামাইয়ের সাথে যেমন বউ সাথে সাথে থাকে, এরকম। এই জিনিসগুলো এমন একটা জিনিস, সহচর দ্বন্দ্ব বা প্রায় সমার্থক। তোমার দেখবে একটা কথার তালে আর একটা চলে আসে। আবার দুটো থেকে একটা তুমি বাতও দাও,
তাহলেও অর্থ হয়। দুইটা শব্দ থাকে পুরো পর্বত একটা বাদ দিলেও অর্থ হয়। যেমন এই বই টই নিয়ে পড়তে বসো, বই টই, টই বইয়ের সাথে টই বলে ফেলছি, টই বলার দরকার আছে? ওরা বাদ দিলেই কিন্তু হয়। হ্যাঁ, ভালো লাগে না, সর্দি কাশি লাগিয়েই আছে। হয় তোমার সর্দি হয়েছে, না হয় তোমার কাশি হয়েছে। ওই সর্দির সাথে কাশি তুমি টান দিয়ে নিয়ে আসছো এই কথা বলার সময়। আমি বলে চলো না আমরা ছায়াছবি দেখে আসি। কেন তোমার ছায়াছবি বলা লাগে? বলতেই তো পারো চলো আমরা ছবি দেখে আসি, এর সাথে ছায়া টান দেওয়ার দরকার আছে? কোনো দরকার নেই। এই জিনিসগুলা, হ্যাঁ। আবার বলে বৌরে বলে এই বাসন কুসন একটু পরিষ্কার করো তো, বাসন বললেই তো হয়, তোমার কুসন বলার দরকার আছে? দরকার আছে? কোনো দরকার নেই। তো এই জিনিসগুলোই হলো প্রায় সমার্থক অথবা সহচর দ্বন্দ্ব। ঠিক আছে, এই দেখো তুমি বলো বন্ধু, এই দোস্ত আমার আসলে বন্ধু বান্ধব বলতে কিছুই নেই, তুমি বললেই তো হয় আমার বন্ধু বলতে কিছু না, বান্ধব বলার দরকার আছে? এগুলো দরকার নেই। আবার এই কাপড় চোপড় পরিষ্কার করতো, বললেই তো হয় এই কাপড় পরিষ্কার করো, বা চোপড় বলার দরকার আছে? অর্থাৎ কিছু মানুষ আছে আমাদের সমাজে যারা অতিরিক্ত ফাউল কথাবার্তা বলে, একটা কথা বললেই হয়, হ্যাঁ, এর লাগে আর একটা শব্দ টান মারে। এ তোর কি বউ টৌ নাই? বললেই তো ভাই তোর কি বউ নাই, বা টৌ বলার দরকার আছে? এ তোর কি শালি টালি নেই? শালি আবার টালি বলার দরকার আছে? বললেই তো তোর কি শালি নেই? এই যে জিনিসগুলো আমরা অতিরিক্ত কথাগুলো বলি, এগুলোকে বলা হয় হলো প্রায় সমার্থক বা সহচর দ্বন্দ্ব। মনে থাকবে, তোর কি দয়া মায়া বলতে কিছুই নেই? তোমার কি দয়া মায়া বলতে কিছুই নেই? আমি তোমাকে ছাড়া বাঁচবো না। বললি তো তোমার কি দয়া বলতে কিছুই নেই, সেটা আবার মায়া ধরে টান দেওয়ার দরকার আছে? একটা বললেই তো হয়। ক্লিয়ার সবাই? রিমঝিম বৃষ্টি বোলক দেয় না, তাই প্রেম করার বয়স কি লিখছে? টাকা পয়সা কি টাকা পয়সা কি লেখো? নামাজ কালাম না বলে নামাজ টামাজ বলে শিক্ষিত মানুষ মনে, একটা অর্থ আছে অন্যটা অর্থ নেই। হ্যাঁ, এটাই তো। তুমি দেখবে এগুলো একটার অর্থ থাকে আর একটার কোনো অর্থ নেই, আবার থাকে আবার থাকবে না, থাকে, কিন্তু কথার তাল এগুলো আমরা বলে ফেলি। এগুলো বলে প্রায় সমার্থক অথবা সহচর দ্বন্দ্ব। এবার দেখো এই জিনিসটা দেখো, বহুপদী দ্বন্দ্ব। এতক্ষণ আমরা শিখলাম বহু পদ মানে বোঝাই লাগবে, বহুপদ মানে মনে রাখবা তিনটে পদ থাকবে পাশাপাশি, অথবা চারটা পাশাপাশি তিনটা শব্দ থাকবে, অথবা চারটা থাকবে, তাই বেশিরভাগই তিনটা থাকে। রূপ, রস, গন্ধ, স্পর্শ, তিনটা শব্দ বললাম। এরকম তিনটে পদ যদি আমি বলি তাহলে 100% সেটা বহুপদী দ্বন্দ্ব হয়ে যাবে। দুইটার অধিক থাকলে বহুপদী। এত আমি উদাহরণ দিছি, দুইটা একবার তিনটা শব্দ পাশাপাশি থাকলে বহুপদী দ্বন্দ্ব। এক কথায় যদি বলি বউ, শাশুড়ি, শালি, কোন সমাস? বহুপদী দ্বন্দ্ব। ক্লিয়ার 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 ক্লিয়ার। যদু, মধু, আর একটা নিলাম কদু, তিনটা বললাম, এটা বহুপদী দ্বন্দ্ব। তুমি দেখো এই যে বলো নাক একটা, কান একটা, গলা একটা, কাঠ একটা, খড়ি একটা, কেরোসিন, তিনটা সব। রূপ, রস, গন্ধ, স্পর্শ, চারটা কিন্তু এখানে। স্বর্গ, মর্ত, পাতাল, তিনটা। র্যাম, শাম, যদু, মধু, কদু, চারটা আছে। তেল, নুন, লকড়ি, বিল, নদী, সাগর, আবাল, বৃদ্ধ, বনিতা, টক, ঝাল, মিষ্টি। এটা সহজ সহজ। সহজ না বলো? সহজ না? একদম সহজ, একদম সহজ, একদম সহজ। ক্লিয়ার সবাই? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। ওকে। নাজির স্যারের চিঠিতে মেয়ে প্রেমে না পড়ে কি লিখছে? স্যার তো মেয়েকে ভেবে মেয়ের মাকে জড়িয়ে ধরছে। দেখছো এইগুলা কোনো কথা? তোমরা ভালো হবা কবে, ভালো হবা কবে? আচ্ছা দেখো পরের প্রশ্ন দেখো, একটু পরের প্রশ্ন দেখো। অলুক দ্বন্দ্ব সমাস। অলুক মানে বিভক্তি লো, অলুক দ্বন্দ্ব। অলুক মানে কি? বিভক্তি লো। এটা চমৎকার প্রশ্ন, বারবার চাকরি পরীক্ষা আসে। অলুক দ্বন্দ্ব সমাসটা কি? অলুক মানে বিভক্তি লোপ না পাওয়া। হ্যাঁ, অর্থাৎ যে দ্বন্দ্ব সমাসে কোনো বিভক্তি লোপ পাবে না তাকে বলা হয় অলুক দ্বন্দ্ব সমাস। অর্থাৎ বিভক্তি যুক্ত থাকবে। কোন বিভক্তি থাকবে? সপ্তম বিভক্তি থাকবে। অর্থাৎ পূর্ব পদেও সপ্তম বিভক্তি, পরের পদেও সপ্তম বিভক্তি থাকবে। দেখো চেনার উপায়, নোট। অলুক দ্বন্দ্ব সমাসে সাধারণত সপ্তমী বিভক্তি যুক্ত হয়। সপ্তম বিভক্তি এ, আর একটা কি অন্ত্যেষ্টিয়, এটা সপ্তম বিভক্তি। যেমন দেখো জলে, এখানেও এ বিভক্তি আছে, স্থল এখানে বিভক্তি আছে। তো পরীক্ষা আসবে জলে স্থল, এটা কোন দ্বন্দ্ব? এটা হল অলুক দ্বন্দ্ব। এবার দেখো বনে জঙ্গলে, এটা অলুক দ্বন্দ্ব। দুধে ভাতে, প্রত্যেকটা কিন্তু মূল শব্দ কিন্তু ছিল দুধ ভাত। পরীক্ষা যদি আসে দুধ ভাত কোন সমাস, তাহলে কিন্তু মধ্যবর্তী কর্মধারায় যখন বলা হয় এটা যদি তুমি অলুকে নিয়ে যাও তাহলে হবে দুধে, এরপর হবে ভাতে। দেখছো মায়ে ঝিয়ে, মূল শব্দ কিন্তু কিন্তু মা আর ঝি, ঝি মানে কি কন্যা। যখন এটা বিভক্তি যুক্ত করলাম মায়ে ঝিয়ে। মনে প্রাণে, পথে প্রান্তরে, পথে ঘাটে। যদি পরীক্ষা আসে আদা কাঁচকলা কোন সমাস? আদা কাঁচকলা। আদা কাঁচকলা কিন্তু বিরোধ দ্বন্দ্ব। এটাকে যদি তুমি অলুকে নিয়ে যাও তাহলে হবে আদা কাঁচকলায়। তুমি দেখো এই জিনিসটা আর একটু বুঝে ক্লিয়ার করি। যদি তোমার পরীক্ষা আসে সাপ নেউল, সাপ নেউল, এটা কোন সমাস? এটা কিন্তু বিরোধ দ্বন্দ্ব। দেখো এটা কিন্তু বিরোধ
দ্বন্দ্ব, এটা পরীক্ষা বিরোধ দ্বন্দ্ব। এখন এই সাপ নেউল এটাকে যদি তুমি অলুক দ্বন্দ্বে নিয়ে যাও তাহলে হবে সাপে, আরেকটা হবে কি নেউলে। নেউলে, এই যে দেখো সাপে নেউলে, তখন এই সাপে নেউলে পরীক্ষা তুমি টিক দিবা অলুক দ্বন্দ্ব, এটা হবে অলুক দ্বন্দ্ব। ক্লিয়ার? এবার দেখো আমি যখন বলবো আদা কাঁচকলা, আদা কাঁচকলা, তা আদা কাঁচকলা যখন বললাম এটা কোন দ্বন্দ্ব? বিরোধ দ্বন্দ্ব। এটা তুমি বিরোধ দ্বন্দ্বে টিক দিয়ে চলে আসবা, বিরোধ দ্বন্দ্ব। যখন এটাকে তুমি অলুকে নিয়ে যাবা তখন এটা হয়ে যাবে আদায়, হয়ে যাবে কাঁচকলায়। ক্লিয়ার? কাঁচকলা, এই যে আলা কাঁচকলা। ক্লিয়ার সবাই? হ্যাঁ, ওকে, সবাই পারছে এটা, সবাই পারছে। গুড 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 গুড। তাহলে এটা সহজ, কিন্তু একদম সহজ। হ্যাঁ, আচ্ছা পরেরটা দেখো একশেষ দ্বন্দ্ব। এই জিনিসটা কি? একশেষ দ্বন্দ্ব। তো একশেষ মানে একশেষ দ্বন্দ্ব এমন একটা জিনিস, দেখবো এটা সমস্ত একটা বহু বচন হবে। তার এটাই একমাত্র আমরা এতগুলো যত প্রকারভেদ পড়লাম এর ভিতরে আমরা দুইটা পদ ছিল, তিনটে পদ পাইছি, চারটাও পাইছি বহুপদী দ্বন্দ্বে, কিন্তু এখানে একটা মাত্র শব্দ হবে, একটা। একশেষ দ্বন্দ্ব মানে এক, একশেষ মনে রাখবে, এক মানে একটা শব্দ, একশেষ মানে একটা শব্দ হবে, একটা, একটি শব্দ বা একটা পদ হবে, একটা পদ হবে। যেমন আমি বললাম আমরা, আমরা কিন্তু কি একটা পদ না? কি দুইটা? একটা, একটা, এবং একটা যে শব্দ হবে ওটা অবশ্যই বহু বচন হবে। আমরা, এটা কিন্তু একটা বহু বচন, এর মধ্যে অনেকজন আছে। তোমরা, এর ভিতরে অনেকজন আছে। আপনারা, এই জন্য অনেকজন আছে। 92, এরকম। তো এগুলো হলো একশেষ দ্বন্দ্ব। এখন দেখো এই যে আমরা, এটা কি? একটা শব্দ এবং বহু বচন। স্যার এটা দেশ বাক্য চাকরি পরীক্ষা আসে, দেখো শুদ্ধ কিন্তু এটা সে, তুমি ও আমি সমান কি আমরা। তা সে এটা 3, তুমি হলো 2, আমি এটা হলো 1, 321। এখন তুমি মানে কি 2, আমি মানে 1, সে মানে 3, মানে 213, তাই না? তা 2 সেকেন্ড পারসন, ফার্স্ট পারসন, থার্ড পারসন সমান আমরা। পুরাতন বোর্ড বই ব্যাস বাক্যটা এভাবেই দেয়া আছে, তুমি আমি সে, তুমি আমি সে। তবে পরীক্ষা যদি এটা আসে আমরা শব্দটির ব্যাস বাক্য কি, এটা কিন্তু 9-10 নতুন বোর্ড বইয়ে এটা কিন্তু দেয়া নাই। এটা একশেষ দ্বন্দ্ব বলতে কোনো কিছুই নাই। হ্যাঁ, আমরা, সুতরাং এটা হলো তুমি আমি ও সে সমান সমান আমরা, এটা টিক দিয়ে চলে আসবা। ঠিক আছে? কারণ পুরাতন বোর্ড বই এটা দেয়া আছে, ভুল দেয়া আছে, ভুলটারই সঠিক টিক দিয়ে চলে আসবা। তুমি আমি ও সে সমান সমান আমরা, তুমি আমি ও সে সমান সমান আমরা, পুরাতন বোর্ড বই স্টাইলে টিক দিয়ে চলে আসবা। তবে শুদ্ধ কিন্তু এটা সে, তুমি ও আমি সমান সমান আমরা, কিন্তু কিচ্ছু করার নেই, তোমার এটাই টিক দিয়ে চলে আসবে, তুমি আমি ও সে সমান সমান আমরা। ক্লিয়ার সবাই? কি টাকা দিয়ে হেডফোন কিনলাম নাসির স্যারের ক্লাস করার জন্য, এখন কারেন্টই থাকে না, কেমনটা লাগে? এটা কোনো কথা? হ্যাঁ, এটা কোনো কথা কইলা তোমরা? এটা কোনো কথা কইলা? এবার দেখো এইখানে কিন্তু ব্যাখ্যাটা আমি কিন্তু তোমাদের সুন্দর মতো দিয়েছি। দেখো এখানে আবার দিতে, আমরা মূলত নিত্য সমাস, 9-10 নতুন বোর্ড বই এটা নিত্য সমাস। আমরা মূলত কোন সমাস? নিত্য সমাস। যদি পরীক্ষা আসে আমরা, এটি কোন সমাস, তুমি 4টা অপশনের মধ্যে নিত্য সমাস করবা। কোন অপশন যদি নিত্য না থাকে তখন একশেষ দ্বন্দ্ব টিক দিয়ে আসবা। যদি অপশনে একশেষ দ্বন্দ্বও আছে আবার নিত্য সমাসও আছে তাহলে অবশ্যই তুমি নিত্য সমাসে টিক দিয়ে চলে আসবা। ক্লিয়ার? দেখো পরীক্ষায় অপশন নিত্য সমাস না থাকলে একশেষ দ্বন্দ্ব হবে। ক্লিয়ার? এই যে তোমরা, 92, আপনারা, আমাদের, আপনাদের, এগুলো সবই হলো একশেষ দ্বন্দ্বের উদাহরণ। এবারে দেখি বিগত চাকরি পরীক্ষার প্রশ্ন। বলো বলো, তাড়াতাড়ি বলো। কি বলছে? যে সমাসে সমসমান প্রত্যেকটি পদের অর্থের সমান প্রাধান্য থাকে তাকে কোন সমাস বলে? 18তম নিবন্ধন পরীক্ষা গত বছর আসছে এটা। প্রিলিমে দেখছো 2024 সালে নিবন্ধন পরীক্ষা আছে। দ্রুত বলো, 2024 সালে নিবন্ধন পরীক্ষা আছে। দ্রুত বলো, দ্রুত 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 দ্রুত। আচ্ছা, এই যে আজকে ক্লাসটা, এই যে আমি দ্বন্দ্ব সমাসটা তোমাদের পড়ালাম, ক্লাসটা কেমন লাগে বলো? আজকে এই দ্বন্দ্ব সমাসটা কেমন লাগতেছে বলেন? সমাসের এই পেইড ব্যাচের ক্লাসটা কেমন লাগতেছে? আজকে এই ক্লাসটা কিন্তু নতুন ব্যাচ, আমাদের নতুন ব্যাচ 10 থেকে 20তম গ্রেডের, যাদের 6 মাসের ভিতরে চাকরি লাগবে, এই 10 থেকে 6 ভিতরে এই যে গ্রেডের, এটা নতুন ব্যাচের বেসিক ক্লাস। এটা কিন্তু পেইড ব্যাচের, আমাদের এটা কিন্তু পেইড ব্যাচের বেসিক ক্লাস, পেইড ব্যাচের বেসিক ক্লাস কিন্তু এটা, পেইড ব্যাচের বেসিক ক্লাস কিন্তু এটা। ক্লাসটা কেমন লাগতেছে সবাই একটু কমেন্টে জানান। আর আমাদের ভর্তিকে তো স্টুডেন্ট কারা কারা আছেন ভর্তি, একটু কমেন্টে জানান। দেখে কেমন লাগতেছে ক্লাসটা। দেখেন টাকা কি আপনাদের মিস গেছে? এই 10 থেকে 20 থেকে নতুন ব্যাচের আমরা কিন্তু অফার নিচ্ছি মাত্র 1250 টাকা। তো দেখো মাত্র 1250 টাকা দিয়ে যদি ভর্তি হন তো এর সাথে 4টা বই পাবা। কয়টা বই? 4টা বই একদম ফ্রি পাবা।
আর যদি মনে করেন আপনার কাছে টাকা নেই, আপনার কাছে 500 আছে, আপনার কাছে 600 আছে, আপাতত 500-600 দিয়ে সর্বনিম্ন 500 টাকা জমা দিয়ে আপনি ক্লাসগুলো করতে পারেন। আপনার যখন টাকা হবে বা অবশিষ্ট টাকা দিয়ে আপনি বইগুলো নিয়ে নেবেন। হ্যাঁ, তারপর মোট 500 টাকা যদি থাকে, কারো কাছে যদি 500 টাকা থাকে, তাহলে আপনি কিন্তু জব মেডিসিনের কোর্সে ভর্তি হতে পারবেন। এটা কিন্তু আমাদের সর্বনিম্ন লোয়েস্ট পয়েন্ট। 500 টাকা থাকলে আপনি জব মেডিসিনে ক্লাস করতে পারবেন। কেউ বেকার থাকবেন না, এটা হলো টার্গেট নেন। পড়াশোনা করবেন, চাকরি পাবেন, পড়াশোনা করে চাকরি পাবেন। মনে থাকবে। আলহামদুলিল্লাহ, ফাটাফাটি ক্লাস স্যার, অনেক সুন্দর ক্লাস স্যার, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এখানে জব মেডিসিনের একটা গুগল ফর্ম আছে, যাদের আর্থিক সমস্যা কিছু থাকে তারা গুগল ফর্মটা পূরণ করে দিবেন। আপনার আর্থিক সমস্যাটা আমরা বিবেচনা করব, কম টাকায় ভর্তি হতে পারবেন। ক্লিয়ার? তা আমি ক্লাসটা শেষ করবো, এর আগে শেষ করবো না, আরো পড়াবো, এত তাড়াতাড়ি শেষ হয় না ক্লাসটা। আপনারা করবেন কি, আপনারা আমার নামটা লিখবেন এন, যারা ভর্তি হবেন। স্যার আমার কাছে 500 টাকা আছে, আমার কাছে আর টাকা নেই। আমি বললাম যে তুমি 500 টাকাই দাও আজকে। 500 টাকা দিয়ে তুমি কি করো, আগামীকাল ভর্তি হতে পারবা। এবং শুধু কি করবা, এন লিখে তোমার ফোন নাম্বারটা এখানে কমেন্টে লিখে দেবো, যেমন 01755072191 এরকম লিখবে। আবার আমার নাম্বারটা লিখে দিও না, এখানে তোমার নাম্বারটা, ফোন নাম্বারটা তুমি লিখে দিবে এরকম। ক্লিয়ার? তাই এখানে আমি ক্লাসটা একটু কমেন্টের মাধ্যমে আপনারা একটু দিয়ে রাখেন। বা এই 500 টাকা না থাকলে এটা সবার কাছেই আছে। জীবনে আকিজ গ্রুপের মালিক কিন্তু জানেন যে তিনি 1000 টাকা ধার করেছিলেন। আকিজ গ্রুপের মালিক যশোরে বাড়ি, তিনি কিন্তু 1000 টাকা বন্ধুর কাছে ধার করে কিন্তু ব্যবসা শুরু করছিলেন। ঠিক আছে? তা মাথা রাখবেন, আপনি 500 টাকা ধার করে হোক, যে করে হোক, এটা মনে করে নিয়ে হলো আপনি ক্লাস করেন। এই টাকাটা কখনো বিপদ হবে না। যেদিন চাকরি পাবেন ওদিন ফোন দিয়ে বলবেন যে স্যার আপনার বুদ্ধিমতো 500 টাকা দিয়ে কোর্সে ভর্তি হয়েছিলাম স্যার, ইনশাল্লাহ আমার আজকে চাকরিটা হয়েছে, আজকে আমার চাকরিটা হয়েছে। এই জন্য বললাম যাদের কাছে 500 টাকা আছে তারা কি করবে, এরকম আপনার নম্বরটা লিখে আপনারা ক্লাস করেন। হ্যাঁ, ক্লাস করেন, আপনারা দেখবেন জব মেডিসিনে ক্লাস করেন, জীবনে কিছু শিখবেন, অন্তত পক্ষে জীবনে কিছু শিখবেন। এন লিখে নাম্বারটা লিখবেন। মনে থাকবে? মনে থাকবে? মনে থাকবে? আচ্ছা দেখো, তার যে সমাসে প্রত্যেকটি সমাস তার থেকে দ্বন্দ্ব সমাস বলে। সবাই পারছেন, থ্যাংক ইউ। আচ্ছা, পরের প্রশ্নটা বলো, কোন সমাসে উভয় পদে বিশিষ্ট? বলো, কোন সমাসে উভয় পদে বিশিষ্ট মানে এ পূর্বপদ নাউন হয়, পরপদ নাউন হয়? বলো তো, এটা 99%, আমি বলছি 99%, আর 1% হয় ভার্ব, 1% হয় প্রোনাউন। তা কোন সমাসে উভয় পদে নাউন হয়? বলো তো কোন সমাস? কোন সমাস? কোন সমাস? মানিক রিসা জব নাইম ইসলাম স্যার বলে দিছি, সপ্তম বিভক্তি জব ক্লাসগুলো অসাধারণ। আচ্ছা দ্রুত বলো, দ্রুত বলো, কি হবে? কি হবে বলো, এটা কি হবে? অবশ্যই দ্বন্দ্ব সমাসে উভয় পদে কি হয়, নাউন বা বিশেষ্য হয়। চমৎকার জিনিসটা শিখলাম। পরেরটা বলো, দ্বন্দ্ব বলতে কি বোঝায়? দ্রুত বলো, দ্বন্দ্ব বলতে কি বোঝায়? সমন্বিত 6 ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান 2021 সালের সমন্বিত ব্যাংক নিয়োগ পরীক্ষা আসছে। বলো দ্বন্দ্ব বলতে কি বোঝায়? বলো দ্বন্দ্ব বলতে কি বোঝায়? তাড়াতাড়ি তাড়াতাড়ি, দ্বন্দ্ব একজন লিখছে স্যার 500 টাকা ধার দেন ভর্তি হয়ে। স্যার যাদের টাকা নেই তারা নাসির থেকে ধার নিয়ে ভর্তি হয়ে যান। সাদাত রাকিব, স্যার টাকা আমার কাছে ধার নিয়ে তুমি আমাকে মানে আমার ব্যবসা তুমি লালবাতি ধরাই দিবা? দেখছো মানে কি আছে জানো, ওই যে অনেকে বলে যে মাছের তেলে মাছ ভাজা, বলে এটা করতেছে যে নাসির স্যারের মানে কাছ থেকে টাকা নিয়ে আবার নাসির স্যারের মাধ্যমে করতে ভর্তি হবে। কি বুদ্ধিটাই না চালাকি খাটাইছে রে তাদের। তাদের এটা কি বলো, এই যে দ্বন্দ্ব বলতে কি বোঝায়? জোড়া। আমি বলছি দ্বন্দ্ব শব্দ হচ্ছে জোড়া বা মিলন। পরের প্রশ্নটা কি হবে? দ্রুত বলো, পরস্পরটা কি হবে? তাতে তাতে পরস্পরটা কি হবে? এটা কি বলো, প্রত্যেক পদে অর্থের প্রাধান্য পায় কোন সমাসে? বলো, আমি বলেছি না, যে সমাসে প্রত্যেকটি সমাসে অর্থের প্রাধান্য পায় তাকে কি বলে? অবশ্যই দ্বন্দ্ব সমাসে প্রত্যেকটা পদের অর্থের প্রাধান্য পায়। দেখো টাস টাস পারতেছো, কেন পারতেছো? কারণ তোমরা বেসিক শিখছো। দ্বন্দ্ব সমাসের বেশ বাক্যে সাধারণত কোন অব্যয়গুলো ব্যবহৃত হয়? এই যে ফায়ার সার্ভিস ফাইটার পরীক্ষা আসছে, দ্বন্দ্ব সমাসে বেশ বাক্যে কি বসে? যে, যিনি, যার, তার এবং ও, নাকি ন্যায় রূপ? দ্রুত বলো কোনটা হবে? কোনটা 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 হবে? দ্রুত বলো কোনটা হবে? কোনটা? তাড়াতাড়ি বলো কোনটা হবে? কোনটা হবে? তাড়াতাড়ি বলো কোনটা হবে? ক, এই যে, যিনি, এটা হবে। এই দ্বন্দ্ব সমাসে বেশ বাক্যের মাঝখানে তিনটা জিনিস বসে না? ও এবং আর একটা কি? আর। এই তিনটা যে কোনো একটা বসাবার। সাধারণত আমি বলছি ও ব্যবহার করতে। আমি কি ব্যবহার করতে বলছি? ও ব্যবহার করতে বলেছি, ও। পরের প্রশ্ন আমরা একটু দেখি দ্রুত। জলে স্থলে কি সমাস? দ্রুত বলো, জলে স্থলে কি সমাস? 37তম বিশেষ পরীক্ষার প্রশ্ন, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর পরীক্ষা 2025 সালে প্রশ্ন। দ্রুত বলো, জলে স্থলে, জলে স্থলে কোন সমাস? এটা কি সমার্থক দ্বন্দ্ব, বিপরীত দ্বন্দ্ব, অলুক দ্বন্দ্ব নাকি একশেষ দ্বন্দ্ব? দ্রুত বলো কোনটা?
বিশ্বাস। দ্রুত বলো, দ্রুত 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 দ্রুত। কোনটা হবে? জলের স্থলে কি সমাস? বিপরীত দ্বন্দ্ব, অলুক দ্বন্দ্ব, একসাথে দ্বন্দ্ব, কোনটা? স্যার গ হবে, গ। ভেরি গুড। এটা হলো অলুক দ্বন্দ্ব, অলুক দ্বন্দ্ব। কারণ এখানেও জলে, এখানে বিভক্তি আছে, স্থলে এখানে বিভক্তি আছে, সুতরাং এটা হলো অলুক দ্বন্দ্ব, অলুক দ্বন্দ্ব, অলুক দ্বন্দ্ব। উভয় পদে যদি সপ্তম বিভক্তি যুক্ত থাকে সেটা অলুক দ্বন্দ্ব হয়। কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? পরেরটা বলো, কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? 20তম বিশেষ পরীক্ষার প্রশ্ন, প্রাইমারি শিক্ষক পরীক্ষার প্রশ্ন, 2019 সালের প্রশ্ন। এবার বলো, কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? তুমি মনে রাখবা, দ্বন্দ্ব সমাসে মানে পূর্বপদ থেকে পরপদ সবকটা আলাদা বুঝাবে, সম্পূর্ণ দুইটা আলাদা বুঝাবে। যখন বললাম সিংহাসন, সিংহাসন বলতে কি একটা বুঝায়, একটা রাজার আসন যেখানে রাজা বসে, একটা বুঝায়, সুতরাং এটা দ্বন্দ্ব সমাস হতে পারে না। যখনই বললাম ভাই বোন, যখন ভাই বললাম, ভাই একটা রক্ত মাংসের মানুষ, বোন একটা রক্ত মাংসের মানুষ, টোটাল দুইটা আলাদা জিনিস, আলাদা প্রাণী, সুতরাং অবশ্যই হবে ভাই বোন, ভাই বোন, ভাই বোন। সুতরাং আর কোনো কানাকানি করার দরকার নেই, সঠিক উত্তরটা হবে ভাই বোন, ভাই বোন, ভাই বোন। ক্লিয়ার সবাই? পরের প্রশ্নটা বলো, পরের প্রশ্নটা বলো দ্রুত। জায়া ও পতি সমাস করলে কি হয়? প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক 2015। জায়া ও পতি কি হয়? জায়া পতি কি হবে? জায়া পতি সমান সমান দম্পতি। এটা সবাই পারি, জায়া পতি সমান সমান দম্পতি। এটা সহজ একটা প্রশ্ন, সবাই পারলাম আমরা। পরটাকে হাট বাজার কোন অর্থে দ্বন্দ্ব সমাস? দ্রুত বলো, হাট বাজার কোন অর্থে দ্বন্দ্ব সমাস? প্রাইমারি সহকারী শিক্ষক পরীক্ষা 2011 সালের একটা প্রশ্ন। দ্রুত বলো, হাট বাজার কোন অর্থে দ্বন্দ্ব? মিলনার্থে, সমার্থে, বিপরীতার্থে নাকি বিয়োগার্থে? দ্রুত কোনটা হবে? তাড়াতাড়ি তাড়াতাড়ি, দ্রুত 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 দ্রুত। কোনটা হবে? হাট বাজার কোন অর্থে দ্বন্দ্ব সমাস? হাট বাজার কি হবে বলতো? হাট বাজার। দেখো এটা কি মিল আছে? হাটের সাথে বাজারের মিল আছে। মিল অর্থ দ্বন্দ্ব বলছিলাম কি, সাধারণত পূর্বপদের সাথে পরপদের একটা কি থাকবে? মিল বা রিলেশন থাকবে, একদম সরাসরি। আর হাট আর বাজার সমার্থক দ্বন্দ্ব, এরা সমার্থে মানে সমান অর্থ প্রকাশ করে। হাটেও যে অর্থ ব্যবহৃত করি আমরা, বাজারটাকে আমরা সে অর্থে ব্যবহার করি, সুতরাং এটা হলো সমানার্থক দ্বন্দ্ব। সমার্থক দ্বন্দ্ব, সমার্থক দ্বন্দ্ব, সমার্থক দ্বন্দ্ব। এরপরে দেখো পরেরটা কি, কোনটি অলুক দ্বন্দ্ব সমাস? অলুক মানে বুঝতেই পারতেছো, সপ্তমী বিভক্তি যুক্ত, অর্থাৎ পূর্বপদে থাকবে আর না হয় পরপদে অন্ত্যেষ্টিয় থাকবে, তাই না? এরকম। তা দেখো কোনটা হবে? ঘরে বাইরে, ঘর বাড়ি, ভাই বোন, আমরা, কোনটা হবে? তাড়াতাড়ি বলো কোনটা হবে? কোনটা কোনটা কোনটা? দেখো অলুক দ্বন্দ্ব। দেখো ঘরে, এখানে বিভক্তি আছে, বাইরে বিভক্তি, সুতরাং ঘরে বাইরে, সুতরাং ঘরে বাইরে। পরটা দেখো, জিন পরি সমাসটি কোন সমাস? আমরা জানি জিন পরি সমাসটি কোন শব্দ যোগে গঠিত? মিলনার্থক, বিপরীতার্থক, সমার্থক নাকি বিরোধার্থক? আমরা জানি জিনের সাথে পরির একটা সুন্দর একটা মিল আছে বা রিলেশন আছে। কি আছে তাদের ভিতরে? রিলেশন আছে। সুতরাং জিন পরি এটা মিলনার্থক দ্বন্দ্ব, মিলনার্থক দ্বন্দ্ব, মিলনার্থক দ্বন্দ্ব। পরের প্রশ্ন আমরা কি আছে দেখি, পরের প্রশ্নটা কি আছে দেখো, সাহেব বিবি গোলাম। আমি জানি এখানে কয়টা আছে? সাহেব একটা আছে, বিবি একটা আছে, গোলাম আছে, মানে তিনটা। একটা, দুইটা, তিনটা। যদি তিনটা বা চারটা থাকে অবশ্যই সেটা বহুপদী দ্বন্দ্ব হয়, বহুপদী দ্বন্দ্ব হয়। সুতরাং এটা হবে বহুপদী দ্বন্দ্ব, বহুপদী দ্বন্দ্ব। তিনটা বা চারটা পাশাপাশি শব্দ থাকলেই সেটা কি হবে? বহুপদী দ্বন্দ্ব, বহুপদী দ্বন্দ্ব। পরেরটা দেখো, পরেরটা কি হবে? আমরা শব্দের, এখানে কি বলেছে? আমরা শব্দের ঠিক ব্যাস বাক্য কোনটি? আমি কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু বলেছিলাম যে আমরা শব্দের ব্যাস বাক্য আসে, তুমি পুরাতন বোর্ড বই ফলো করবা। পুরাতন বোর্ড বই, এখানে আছে তুমি আমিও সে, নাকি আমি তুমি সে, নাকি সে আমিও তুমি, নাকি সে তুমিও আমি? এটা কোনটা হবে? দ্রুত বলো, আমরা শব্দের সঠিক ব্যাস বাক্য কোনটি? আমি কিন্তু পড়াইছিলাম আমরা শব্দের সঠিক ব্যাস বাক্য কোনটি? দ্রুত বলো, দ্রুত দ্রুত দ্রুত। আমরা শব্দের সঠিক ব্যাস বাক্য কি? আমরা। স্যার সে, তুমিও, আমি। হ্যাঁ, আমি বলছিলাম পুরাতন বোর্ড বই অনুযায়ী উত্তরটা করবা, পুরাতন বোর্ড বই অনুযায়ী উত্তরটা করে আসবা। তাহলে কি হবে? পুরাতন বোর্ড বই অনুযায়ী, স্যার আমি তুমি সে। হ্যাঁ, আমি তুমি সে, আমি তুমি সে। তাহলে আমি মানে কি 1, তুমি মানে 2, সে মানে 121। এটা দিবা, এটা দিবা। আমি কিন্তু দেখো তোমাদের কিন্তু বেসিক আমি শিখাইছি, দেখো আবার আবার একটু আমি দেখাই তোমাদের। এই যে দেখো আমি কিন্তু এটা কিন্তু শিখাই দিছি যে দেখো পুরাতন বোর্ড বই, নতুন বোর্ড বই, এই জিনিসগুলো একটু খেয়াল করবা। এই জিনিসগুলো খেয়াল করবা, নতুবা কিন্তু ভেজাল লাগিয়ে যাবে পরীক্ষার হলে। এই যে দেখো আমি কিন্তু এখানে কিন্তু বলেছি একদম সুন্দর মতো। এই দেখো আমি বলে দিয়েছি, এই যে দেখো জিনিসটা বুঝাইলাম যে তুমি আমি সে, এই সেটা সে থাকবে, সে শেষে। তা তুমি মানে এটা কি 2, আমি এটা কি, আমি এটা 1, আর এখানে কি 3। ইংরেজির সাথে মিলবে না এটা, হ্যাঁ, এই ভুলটাই পরীক্ষা টিক দিয়ে চলে আসবা। তুমি, আমি, সে, আমরা, এটা পুরাতন বোর্ড বই অনুযায়ী দেয় পরীক্ষায়, এটাই টিক দিয়ে আসবা। ঠিক আছে, এটাই টিক দিয়ে চলে আসবা। আর উচ্চ মাধ্যমিক বার্ষিকী বই কিন্তু দেখছে সে, তুমি, আমি, এটাই কিন্তু শুদ্ধ। এই আমির সাথে মিল রেখে আমরা, এটাই কিন্তু শুদ্ধ। হ্যাঁ, এটাই কিন্তু শুদ্ধ। কিন্তু পুরাতন বোর্ড বই দেওয়া আছে তুমি, আমি, সে, সুতরাং এটা টিক দিয়ে চলে আসো। তুমি, আমি, সে, মনে রাখবা তুমি,
আর সে সে, তাহলে তুমি আমি সে সমান সমান কি, তুমি আমি সে সমান সমান আমরা। ক্লিয়ার সবাই? তুমি আমি সে, তুমি আমি সে, তুমি আমি সে, মনে থাকবে মনে থাকবে মনে থাকবে, তুমি আমি সে, তুমি আমি সে। তা জিন পরে শিখলাম, সাহেব বিবি গোলাম শিখলাম, আমরা শিখলাম। সহচর শব্দটি কিন্তু বলো, সহচর, এটা দ্রুত বলো তাড়াতাড়ি। সহচর শব্দ যে গঠিত দ্বন্দ্ব সমাসের উদাহরণ কোনটি? ধুতি চাদর, ঘর বার, আকার ইঙ্গিত নাকি বুক পিঠ? খেয়াল করো, এখানে বলছে সহচর দ্বন্দ্ব। আমরা জানি একটা কথা তাহলে আরেকটা চলে আসবে, সেটা যেমন ধুতি চাদর, এটা হবে ধুতি চাদর। আকার ইঙ্গিত নাকি বুক পিঠ, হলো ধুতি চাদর, ধুতি চাদর। পরেরটা কি ধরো, নিম্নের কোনটি সমার্থক শব্দ? সমার্থক মানে সেই মর্থক প্রকাশ করবে। নাক মুখ না, লাভ লোস্কার না, দেখাশোনা, খাতা পত্র। কারণ যাহা খাতা এটাই হবে। নাক মুখ না, এটা কি সমার্থ? নিম্ন কোনটি সমার্থক শব্দ? যেমন খাতা পত্র, এটা কাছাকাছি আছে। দেখা শোনা না, ওটা না। দেখা একটা শোনা একটা, ওটা হবে না। লাভ একটা লোকসান, ওটা হবে না। নাক মুখ, এটা হয় না। কাছাকাছি আছে খাতা পত্র, সুতরাং খাতা পত্র ঠিক দিয়া চলে আসবা। ছেলে মেয়ে কোন প্রকার দ্বন্দ্ব সমাস? আবার বলো, ছেলে এর ভিতরে কিন্তু কোনো বিভক্তি নাই, মেয়ে এর ভিতরে কোনো বিভক্তি নাই। ছেলে তো ছেলেই, মেয়ে তো মেয়ে। যেমন জেলে, এর ভিতরে কিন্তু কোনো বিভক্তি নাই। তা জেলে ছেলে মেয়ে একই জিনিস, সুতরাং এটা কিন্তু কোন প্রকার দ্বন্দ্ব? অবশ্যই বিপরীত দ্বন্দ্ব। আর সাধারণ দ্বন্দ্ব বলছি, সাধারণ হবে। সাধারণ না থাকলে তুমি বিপরীত দ্বন্দ্বে টিক দিয়া চলে আসবা। তাহলে তো ছেলে মেয়ে কি হবে? সাধারণ। আবার অলুক দ্বন্দ্ব মারিয়ে দিয়ে এসো না। হ্যাঁ, অলুক দ্বন্দ্ব সমাসের উদাহরণ কোনটি বলো? অলুক দ্বন্দ্ব সমাসের উদাহরণ কোনটি? মায়ে ঝিয়ে। কারণ এই মায়ে অলুক দ্বন্দ্ব মানে এখানে বিভক্তি আছে, যে এখানে বিভক্তি আছে, সুতরাং মায়ে যে এটা হলো অবশ্যই অলুক দ্বন্দ্ব, অলুক দ্বন্দ্ব। ক্লিয়ার সবাই? ওকে, তাহলে এই যে আজকে ক্লাসটা কিন্তু এখনই শেষ করে ফেললাম আমরা। আজকে আমরা শিখলাম সমাসের বেসিক শিখলাম এবং দ্বন্দ্ব সমাসটা পুরোটাই শিখে ফেললাম। তো আজকে ক্লাসটা কেমন লাগলো একটু কমেন্টের মাধ্যমে জানাবা, যে দ্বন্দ্ব সমাসটা ক্লিয়ার হয়ে গেল কিনা। যতটুকু পরিচিতির বাইরে থেকে জীবনও দ্বন্দ্ব সমাস আসবে না কোনো চাকরি পরীক্ষায়, এবং কোন ভার্সিটি এডমিশন বা নার্সিং পরীক্ষা আসবে না। ঠিক আছে, সমাসের প্রথমে বেসিক শিখে এলাম, বেসিকের পরে আমি আপনাদেরকে কিন্তু মানে দ্বন্দ্ব সমাসটা পুরোটাই শেষ করে দিলাম। পরবর্তী ক্লাসে আমি আপনাদেরকে শিখাবো কর্মধারায় সমাস, কর্মধারায় সমাস, কর্মধারায় সমাস। ক্লিয়ার সবাই? ক্লিয়ারটা ক্লিয়ার কিনা দ্রুত বলো, ক্লিয়ার কিনা সবাই? ক্লিয়ার কিনা? এবার সবাই ক্লিয়ার কিনা? আমাদের পেইড ব্যাচের ক্লাসটা আমরা উন্মুক্ত করেছিলাম, সুতরাং এরকম ক্লাসটা আমাদের প্রত্যেকটা পেইড ব্যাচের ক্লাস, আমাদের বাংলা, ইংরেজি, জিকে, ম্যাথ সবগুলো এরকম বেসিক ক্লাস হয়, এবং এইগুলো ক্লাসগুলোর উপর আপনারা অনলাইনে আবার পরীক্ষা দিতে পারবেন। ঠিক আছে, এরকম যদি আপনি ক্লাসগুলো করেন ইনশাল্লাহ আপনাদের চাকরি হবে। যারা মনে করেন খুব দ্রুত একটা চাকরি দরকার, তাদের জন্য আমি অল টাইম বলি 10 থেকে 20তম গ্রেড, এটার দিকে নজর দাও। যাদের দ্রুত একটা চাকরি দরকার, এই একদম শেষ পর্যায়ে দ্রুত চাকরি, তারা অবশ্যই 10 থেকে 20তম গ্রেড এই নতুন ব্যাচে ভর্তি হতে পারবা। আর এই নতুন ব্যাচের অনলি 1250 টাকা 50% ডিসকাউন্টে ভর্তি হতে পারবেন। একদম 4টা বই পাবেন। বই কয়টা? 4টা লেকচার শিট, 4টা বই একদম এই 1250 ফ্রি পাবেন। হ্যাঁ, আর যারা মনে করেন যে স্যার আমি এখন আর্থিক সমস্যা আছে, তারা সর্বনিম্ন 500 টাকা দিয়ে হলেও আপনি এই কোর্সটায় ভর্তি হতে পারবেন। যদি 500 টাকা দেন, তাহলে আপনি এই কোর্সে ভর্তি হয়ে পুরো বাংলা, অঙ্ক, ইংরেজি, কে মাত্র পুরো কোর্সটা আপনি কমপ্লিট করতে পারবেন একেবারে। যখন আপনার হাতে টাকা পয়সা আসবে, তখন আপনি চাইলে এই 4টা বই আলাদা আলাদা আপনি টাকা দিয়ে কিনে নিতে পারবেন। হ্যাঁ, বাকি টাকা অবশ্যই টাকা দিয়ে কিনে নিতে পারবেন। তা 500 টাকা যাদের থাকবে তারা ভর্তি হতে পারবেন। আমাদের হটলাইন নাম্বার 019015195001, এরকম 0203, এই যে নম্বরগুলো আছে, এই নম্বরগুলোতে হটলাইনে আপনি হোয়াটসঅ্যাপে কল দিতে পারবেন। হ্যাঁ, আর যারা মনে করেন যে স্যার আমি করবো, আমি বলেছি আপনি যদি গুগল ফর্মটা পূরণ করেন তাতে ভালো, অথবা এন লিখে আপনার ফোন নাম্বারটা লিখে দেবেন কমেন্টে। 2 মিনিট টাইম দেবো, 2 মিনিটের ভিতরে যারা ভর্তি হবেন আপনারা শুধু এখানে অনলাইনে শুধু আপনাদের নম্বরটা এখানে শেয়ার করে দিবেন। স্যার নেভিতে 7 তারিখ হাট বাজারটা আসছিল, দেখ হাট বাজার সমার্থক দ্বন্দ্ব, সমার্থক পারবা না কেন? আমি তো বললাম পারবা না কেন, যা পড়াইছি তোমার যে কোনো চাকরি পরীক্ষা পারবা। আমি আর কেউ তাদের গাড়ি দেখো, এই যাবৎ যত চাকরি পরীক্ষা আছে সেগুলো আমি আপনাদের দেখাই দিলাম, যতটুকু আছে বেসিক পড়ালে এবার দেখাই দিলাম। এরপর কি আসবে বলো? আর কি আসবে এটা বলো? স্যার কর্মধারাটা কোন দিন হবে? দেখি কর্মধারাটা আবার কোন দিন হয়, আবার পড়াই দিব। স্যার ব্যাস বাক্য গুলো বললে ভালো হতো, দোতলা সঙ্গীত 16 এগুলা ব্যাস, তুমি কি কোনটা? ওগুলা আলাদা। এখানে ব্যাস বাক্য প্রত্যেকটা দ্বন্দ্ব সমাসে প্রত্যেকটা ব্যাস বাক্য মাঝখানে ও বসাই দিবা, বলেই দিতেছি। মায়ে ও ঝিয়ে, ভাই ও বোন, ঘর ও বাড়ির, জায়া ও পতি, দম্পতি, প্রত্যেকটা মাঝখানে একটা ও বসাই দিবা। ক্লিয়ার? আর কোন প্রশ্ন? আর কোন প্রশ্ন? নেভিতে 7 তারিখ হাট বাজার, স্যার প্রশ্নটা একদম ইজি ছিল। গুড। আর প্রশ্ন? স্যার আমি তো একটা পাইছি। তুমি একটা পাইছো? তোমার একটার ভিতরে সব আছে। যারা নতুন কোর্সে ভর্তি হবে, নতুন এডিশনের বই আসতেছে আমাদের, নতুন এডিশনের বই পাবে, তারা 4টা পাবে। নতুন এডিশনের বই 4টা পাবে। নতুন এডিশনের বই আলাদা আলাদা তো 4টা। দ্রুত 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 দ্রুত। আর কোনো প্রশ্ন আছে?
তা আমরা তখন পরীক্ষা দিই, তখন দুনিয়ার সব কঠিন প্রশ্ন, আরে না কোনো কঠিন প্রশ্ন, সব সহজ প্রশ্ন আসে, সব সহজ প্রশ্ন আসে। শুনে জব মেডিসিনে ক্লাস করবেন প্রতিদিন সকাল, আমাদের ব্যাচ সকাল 10টায়, বিকাল 3টায়, সন্ধ্যা 7টায়, রাত 8টায় আমাদের পেইড ব্যাচের ক্লাসগুলো হয়। আপনারা নির্দ্বিধায় জব মেডিসিনে ভর্তি হয়ে ক্লাসগুলো চালিয়ে যান, চাকরি হবে, আপনাদেরকে চাকরি হবে। ওকে স্যার, বহুব্রী কবে হবে? ধারাবাহিকভাবে যাবে, ধারাবাহিকভাবে আমাদের ক্লাসগুলো হবে। এই যে দ্বন্দ্ব সমাস শিখাইলাম, এরপর কর্মধারায় শিখাবো, কর্মধারার ভিতরে দ্বিগু কর্মধারাটা এর সাথে শেষ করে দিব। এবার তৎপুরুষ সমাস থাকে, তৎপুরুষ সমাস আর বহুব্রী সমাস, তৎপুরুষ বহুব্রী এটা এক ক্লাসে শেষ করে দিব। তৎপুরুষ সমাসটা, বহুব্রী সমাসটা, অব্যয়ী সমাস, এগুলো আবার বাকি একটা ক্লাসে একদম শেষ করে দিব একদম। হ্যাঁ, ওকে, যাই হোক, ইনশাল্লাহ কোন একদিন দেখবেন সারপ্রাইজ দিতে চলে আসবো। ওকে 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 ওকে, যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ক্লাসটা কেমন লাগলো, পেইড ব্যাচের ক্লাসটা একটু কমেন্টে জানাবেন, আমাদের ক্লাসটা কেমন লাগলো আপনাদের একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন। আর যারা ভর্তি হবেন আমাদের গুগল ফর্মটা সবাই পূরণ করে দিবেন। ওকে ওকে ওকে, জীবনে অনেক টাকাই নষ্ট করছেন, জব মেডিসিনের টাকা ইনভেস্ট করলে কখনোই লস যাবে না। ব্যাংকে টাকা রাখার মতো, ব্যাংকে টাকা রাখার মতো। হ্যাঁ, একদম সহজ, একদম সহজ, একদম সহজ, একদম সহজ। যে ভাই আমাদের সর্বোচ্চ শেয়ারকারী মেনশনকারী কে? দ্রুত দ্রুত। আচ্ছা, আমাদের সর্বোচ্চ শেয়ারকারী মেনশনকারীর নাম, আমাদের নেভিতে নাইসের কথাগুলো শুধু কানে বেচতে, প্রশ্ন ভাবা হয়নি। আচ্ছা, আমাদের সর্বোচ্চ শেয়ারকারী মেনশনকারীর নাম আগামীকাল গ্রুপের পোস্টে দেওয়া হবে, কাউন্ট করা হয়নি আমাদের একটা মানে মিটিং এর কারণে। আপনাদের এখানে যারা ক্লাসটা আবার রিভিউ করে আগামীকাল আমাদের পেজে পোস্ট করে দেওয়া হবে সর্বোচ্চ শেয়ারকারী এবং সর্বোচ্চ মেনশনকারী নাম, অর্থাৎ যারা বই বিজয়ী হয়েছেন, আজকে গিফট পেয়েছেন, আগামীকাল পেজে মানে নজর রাখবেন, পেজে সবাই নজর রাখবেন, মনে থাকবেন। ওকে, তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ দেখা হচ্ছে আগামীকাল। হ্যাঁ, সবার সাথে আগামীকাল পেজে খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।